আজকে আমাদের ভাইয়া ব্রিজাস সাহা, হ্যাঁ আপনি ভিডিওটা অফ করে দেন প্লিজ। আজকে আমাদের সবসময় আমরা বলি যে আমাদের এই ট্রেনিংটা হচ্ছে প্রফেশনাল একাডেমির আন্ডারে করা হয়, যেটা হচ্ছে আমাদের বেশ কিছু সম্মানিত মেম্বার রয়েছে। এফসিও আছে দুই তিনজন, চার্টার অ্যাকাউন্টেন্ট আছে, তারপরে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করে ওনারও বেশ কিছু সদস্য আছে এইখানে। তারপরে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের সিএফও ওনারাও মাঝে মাঝে এখানে এসে আমাদের ওয়ার্কশপ করে থাকে। তো সবকিছু মিলে আমাদের এই কোর্সটা হচ্ছে আপনাদের জন্য সেবামূলক একটা থিম করে তৈরি করা। যাই হোক, যতটুকু আমরা চেষ্টা করি আপনাদের মাঝে যেন ট্যাক্সের নলেজ বলেন বা ক্যারিয়ার বিষয়ে যে নলেজ গুলো আছে সেগুলো শেয়ার শেয়ার করার জন্য। তো হয়তোবা এটা আপনাদের বিভিন্ন সময় আমরা এই একাডেমি থেকে কোর্স করাই, সেগুলোর মধ্যে পেমেন্ট দেওয়া হয়, যেমন একদিন দুই দিনের কোর্সে আমরা মোটামুটি ভালো একটা পেমেন্ট নিয়ে থাকি। কিন্তু আপনাদের জন্য যারা সারাদিন ব্যস্ত থাকেন বা আপনারা ফিজিক্যালি অ্যাটেন্ড করতে পারেন না, তাদের জন্য জাস্ট অনলাইনে এই ব্যবস্থাটা করা হয়। কিন্তু আপনারা কেউ ফ্রি কোর্স বা এরকম দেখে কেউ গুরুত্ব হারাবেন না। সবাই যদি হাতে খাতা কলম থাকে আশেপাশে, তাহলে খাতা কলম নিয়ে বসবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট থাকবে। কারণ আমি ওইটা আপনাকে শেয়ার করব না, হ্যাঁ। আমার এই যে প্রেজেন্টেশনটা আছে এটা আমি গ্রুপে দিব না। সুতরাং আপনারা এখন মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে ক্লাস করবেন আর খাতায় লিখবেন, এটা আমার আহ বিশ্বাস থাকবে। তো আপনারা প্রথমেই চিন্তা করেন যে আমি এটা আপনাদের দিব না, হ্যাঁ। তো আপনারা ওইভাবে একটু প্রিপারেশন নিয়ে ক্লাসটা নড়ে চড়ে বসে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, হ্যাঁ ওকে। ঠিক আছে, আমি শুরু করছি ভাইয়া। তো আইটিপি আমরা কেন করব, কি কাজে লাগবে, আমাদের ক্যারিয়ারের জন্য কি দরকার, এগুলো আমরা আলোচনা করেছি। এখন আমাদের আজকে আমরা এটা মূলত সাজিয়েছি হচ্ছে আমাদের আজকের যে ক্লাসের শিডিউলটা থাকবে 1 ঘন্টার মতো। আজকে শুধু চেঞ্জেস নিয়ে আলোচনা করব। প্রথমে চেঞ্জেস থাকবে, চেঞ্জেস এর পরে আমরা কিছু শর্ট কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, তারপরে ওভারঅল পুরো একটা মক টেস্ট থাকবে। এরকম করে 3টা ক্লাস সাজাবো। আজকে একটা ক্লাস নিব, তারপরে হচ্ছে আপনাদেরকে পড়ার সুযোগ দিব 2 দিন, তারপরে একটা ক্লাস নিব, তারপরে 2 দিন সুযোগ দিব, তারপরে একটা, মোট 3টা ক্লাস নেওয়ার প্ল্যান রয়েছে আমার, যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেয় আর কি, ইনশাল্লাহ। তো সবাই মিউট থাকবেন, কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করবেন প্লিজ। জি, আমাদের মৌখিক পরীক্ষার জন্য আমরা কি কি কাগজপত্রগুলো নিয়ে যাব, এটা প্রথমে আমরা একটু আলোচনা করে নেই। রিয়াজ সাহা প্লিজ আপনি মিউট করে নেন, হ্যাঁ আপনার জন্য আরেকজনের প্রবলেম হচ্ছে। Bypass, bypass, Covid shit, bypass. Government will look. আচ্ছা দেখেন, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, আমরা যে সার্টিফিকেট পিএসসি অনার্স মাস্টার্স যেটাই হোক, আমরা ওগুলোর সার্টিফিকেট নিব, সাথে মার্কশিট নিব। অনেকে সার্টিফিকেট নিয়ে যাবে বাট মার্কশিট নিবে না, তাহলে কিন্তু মার্কশিটটা চেক করবে, সার্টিফিকেটে নাম্বার থাকবে না। সুতরাং নাম্বারের উপরে আপনার জাজমেন্ট হবে যে আপনাকে আসলে কতটুকু মেধা বা এগুলো যাচাই করবে। সুতরাং যারা সার্টিফিকেট নিয়ে যাবেন তারা অবশ্যই মার্কশিট সহ নিয়ে যাবেন। অনেকে আমাকে কোশ্চেন করেছে যারা এখন ইমিডিয়েট পাস করেছে, প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে হবে কিনা। প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে হবে, আপনি মার্কশিটও নিয়ে যাবেন। স্যার ওনারা প্লিজ বের করে দেন। একটু, হ্যাঁ। স্যার বিরাজ এখানে সাহা একটু আপনি কি প্রশ্ন শুনতে করতে পাচ্ছেন? যাচ্ছিলাম। জি ভাইয়া। এখানে একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম, হ্যাঁ। যদি সুযোগ দিতেন। জি। আমরা তো দেখা যাচ্ছে যে 2017-তে 13-তে পাস করছি, কারণ আমাদের তো অনার্সের প্রফেশনাল সার্টিফিকেট আছে, আমার মাস্টার্সের প্রফেশনাল সার্টিফিকেটই আছে, জি, মেনটা উঠো না। এটা কি কোনো ধরবে? না এটাই আমি আপনাকে আপনাকে বলতেছিলাম যে প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে এই ওইরকম ডিক্লারেশন নেই যে হবে না। আপনি যেহেতু আপনার কাছে নেই, তাহলে আপনার তো মার্কশিট, প্রভিশনাল সার্টিফিকেটের সাথে মার্কশিট রয়েছে তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে সমস্যা মার্কশিটে নেই। আমার ক্ষেত্রে একটু অনার্সেরটা, আমার বাকি সবগুলো আছে, অনার্সেরটা কি করছে, আমি কলেজ থেকে উঠেতে গেছিলাম,
সে বলতে আপনারটা তো কেউ নিয়ে গেছে। পরবর্তী যা দেখে আমি মার্কশিটটা আর আমি পাইনি। অপারেশন হলো শিওর না মানে সমাজে ভর্তি। আপনি নিয়ে যাবেন, হ্যাঁ নিয়ে যাবেন। তারপরে এটা কি হয় ভাই, এটা অফ দ্য রেকর্ডে আসলে বলতে হয় অত মানে আপনাকে একটু চেক করে সাধারণত, যে চেক করবে না তা না, যে আপনার কাগজপত্রগুলো দেখি অনেকগুলো মানে আপনার কোশ্চেনের জন্য প্রায় 4 জন বা 5 জনের উপরে সেট আপ থাকবে, কমিশনার থাকবে, তারপরে সাধারণত ডিসিটি থাকবে, তারপরে অফিসাররা থাকবে, ওনারা আপনার কাগজপত্রগুলো চেক করবে। আর কমিশনার থেকে ডিসিটি লেভেল বা অফিসার লেভেল থেকে আপনাকে কোশ্চেন করবে। তো কাগজপত্রগুলো একটু আপনার সঠিক কাগজপত্রগুলো একটু জরুরি। অনেক সময় আপনি নিবেন না, তখন আপনাকে একটা কোশ্চেন করলে নেগেটিভ একটা পয়েন্ট পেলে আপনাকে বাদ করে দিতে পারে। আহ, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি সার্টিফিকেট গুলো নিবেন অবশ্যই। এখানে বলা আছে দেখেন, মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি দাখিল করতে হবে। আপনার মূল কপি নিয়ে যাবেন, সাথে আপনার এই ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড অফিসার দ্বারা অ্যাটাস্টেড করে ওনাদেরকে প্রোভাইড করে দিবেন, হ্যাঁ। তারপরে বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর ঘোষণাপত্র, এটা একটা ফরম্যাট আছে, প্রেসক্রাইব ফরম্যাট। ওই ফরম্যাটে আপনাদের নিজের নাম, আপনারা কি করেন, পিতার নাম, এনআইডি নাম্বার, এগুলো দিয়ে আপনারা ঘোষণাপত্র দিবেন। তবে আপনাদের জন্য প্লাস পয়েন্ট থাকবে, আপনারা যদি কোনো সিএ ফার্মে থেকে থাকেন, অথবা আপনি যদি কোনো ট্যাক্সের প্র্যাকটিস করে থাকেন বা ল পেশায় নিয়োজিত থাকেন, আপনাদের জন্য একটু বেশি প্রায়োরিটি থাকবে। তারপরে প্রাইভেট যারা জব করে কোশ্চেন অ্যান্সার দিলে সমস্যা হবে না। তারপরে সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। অনেকের দেখা যায় অনার্স লেভেলের ছবি দিয়ে। ভাইজান আমার একটা কোশ্চেন ছিল। জি, জি ভাইয়া। ভাই ওই যে বর্তমান পেশা সম্পর্কিত প্রার্থীর এ, ঘোষণাপত্র এটা কোনো ফরম্যাট কি আমাদেরকে দেওয়া যায়? তাহলে আমাদের একটু আচ্ছা উপকার আমি হতো। গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ এটা ওয়ার্ডে একটা ফরম্যাট, তো ওই জি জি। জাস্ট ঠিক আছে, ওই দিয়ে দিব, ওকে, হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ভাই। তারপর ছবির ব্যাপারে খুবই একটু নজর দিবেন। ছবিটা কিন্তু আপনার ইমিডিয়েট ছবি হতে হবে। অনেকের মুখে দাড়ি থাকবে, বাবা। কিন্তু আপনার ছবি কিন্তু দেখা যাবে দাড়ি যদি থাকে, অথচ আপনার ছবিতে যদি দাড়ি না থাকে, তাহলে কিন্তু এখানে নেগেটিভ একটা পয়েন্ট চলে আসবে। খেয়াল করবেন এটা, হ্যাঁ। এই জিনিসটা তো বুঝেছেন ভাইয়া? ভাইয়া ছবি কি আপনার এমনি একবার ফর্মাল হইতে হবে নাকি কোটটাই পরা থাকতে হবে আর কি এমনি? কোটটাই পড়াটা তো আসলে আপনার প্রফেশনাল সার্টিফিকেট, যেহেতু প্রফেশনাল ভিউতে আপনাকে গ্র্যান্টেড করবে, সমস্যা হবে না। কিন্তু আপনার মুখে যদি দাড়ি থেকে থাকে এখন, আর দাড়ি ছাড়া ছবি দিবেন না, কারণ প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স বলি। আমার এখানে আপনাদের এখানে একজন রেগুলার ছিল, স্টুডেন্ট ছিল। ও ওর মুখে দাড়ি ছিল হচ্ছে 2 বছর হলো রাখছে, কিন্তু ও ছবি দিয়েছিল হচ্ছে ওনার মাস্টার্স এর, তখন দাড়ি ছিল না। তো এইভাবে ওনার প্রায় পরীক্ষার খাতায় যেহেতু মিলতেছিল না ছবির সাথে, ওনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের সাথে, উনি প্রায় 15 মিনিটের মতো কিন্তু এখানে টাইম নষ্ট করেছে, হ্যাঁ। স্যাররা দিবে দিবে না, এরকম একটা জটিলতায় পড়ে গিয়েছিল। তো রিকোয়েস্ট থাকবে আপনারা ছবিগুলো একটু ইমিডিয়েট, যাদের ছবি আছে তাদের ওইভাবে তুলে নিবেন। আবার এমন হয় না যে আপনি এখন ছবি তুললেন কিন্তু আপনার প্রবেশপত্রে আগে ছবি দিয়েছে বা আগে ছবি দিয়ে তুলেছেন, তাহলে আবার কিন্তু ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন। তারপরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, এটা এটা আপনারা নিবেন আপনাদের চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদের কাছ থেকে এই সার্টিফিকেটটা আপনারা নিয়ে নিবেন। তারপরে হচ্ছে জাতীয় আসসালামু আলাইকুম পরিচয়। ভাই। জি। একটু আচ্ছা, ছবির ব্যাপারে একটু বলি ভাই। ধরেন আগে একটু দাড়ি বড় ছিল, এখন দাড়ি দাড়ি একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, মানে এই ধরেন 2 4 5 মাস আগের একটা ছবি। আগে দাড়ি বড় ছিল, এখন দাড়ি একটু ছোট, বা দাড়ি আছে বাট ছোট। সেই ক্ষেত্রে ছবির ব্যাপারে কিছু বলতেন যদি। এটা মনে হয় অত প্রবলেম করবে না। অনেক সময় পুরো দাঁড়িয়ে আছে এখন নেই এরকম হতে পারে, বা আপনার পুরো ক্লিন শেপ বাট তখন দাঁড়িয়ে ছিল, এরকম একটা, জাস্ট দাড়ি ছোট বড়তে আমার মনে প্রবলেম হবে না, হ্যাঁ। ঠিক আছে, ভাইয়া জাতীয় একটা কোশ্চেন পরিচয়পত্র ছিল। অরিজিনালটা নিয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া, নাগরিকত্ব সনদ হচ্ছে ওই যে কমিশনার সার্টিফিকেটটা, এটা ভাইয়া রাইট আমার দুই রাইট, হাজার সতেরো সালে আমি নিয়েছিলাম আর কি। ওটা দিয়ে কি এখন হবে? হওয়ার কথা, হওয়ার কথা। তারপর আপনি যদি আচ্ছা এখন আচ্ছা। আপডেট নিতে পারেন আপনার জন্য ভালো।
আর যদি না ভাই হয় আপডেটটা হলে তো মনে হয় ভালো, কারণ আগের যে মেয়র বা চেয়ারম্যান ওনারা তো ফালাই গেছে, এখন যদি ওনারা ভাইয়া আচ্ছা সেটাই আমার ওটা জানা আরেক ইস্যু। মতে একটা নাগরিকত্ব সনদের 3 মাস মেবি মেয়াদ থাকে, আমি যতটুকু জানি। আচ্ছা, তাহলে এটা হতে পারে আপনার, অনেক সময় এটা আমার জানা নেই। তাহলে ভাইয়া আমার মনে হয় কি যে আপনারা একটু আপডেট, একটা পরীক্ষাটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। আমি কেন বলি খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি একবার সার্টিফিকেটটা না পান 5 বছর পিছিয়ে যাবেন। এই 5 বছরে অনেক কিছু চেঞ্জ চলে আসবে এই বাংলাদেশে, খুবই কষ্ট পাবেন, অনেক মন খারাপ হবে এবং খুবই হতাশায় পড়বেন। সুতরাং এমন কোনো কাগজপত্র বা এমন কিছুর গ্যাপ থাকা যাবে না যেন আপনি এই কাগজের জন্য বা এই প্রবলেমের কারণে আপনি পরীক্ষাটা পাশ করতে না পারেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে এখনো সময় আছে, আপনারা নাগরিকত্ব সনদপত্রটা অরিজিনালটাই আপনারা ইমিডিয়েট তুলে ফেলবেন, তুলে নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ওই যে স্বঘোষণাপত্র যেটা, এটা কি আসলে যারা এখনো চাকরিতে ঢোকেনি, বেকার ফ্রেশার দিয়ে দিবেন। অথবা হ্যাঁ, হ্যাঁ, তাদের জন্য কি আসলে স্বঘোষণাপত্রের দরকার আছে? আপনি বেকার লিখে দিয়ে দিবেন, আমি এখন কিছু করতেছি না। হ্যাঁ, ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যালো জি ভাইয়া। ভাইয়া, ওই যে চারিত্রিক সনদপত্র যেটা মানে ওই যে নাগরিক সনদপত্র আর জাতীয় সনদপত্র কি সেম জিনিস আর দুইটা আলাদা জিনিস? আরেকবার কোশ্চেনটা করেন ভাই। মানে একটা আছে যে জাতীয়তা সনদপত্র, আর একটা হচ্ছে চারিত্রিক এই, এই নাগরিক সনদপত্র, দুইটা কি সেম জিনিস কিনা? হ্যাঁ, সেম জিনিস তো, নাগরিক সনদপত্র আর চারিত্রিক তো একই, আপনার ওয়ার্ডের ঠিক আছে। কমিশনার বা চেয়ারম্যান দিবে। হ্যাঁ, একই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র উপরে দেখেন উল্লেখ থাকে। আপনি যে হ্যাঁ, সনদপত্র নিবেন সেটার উপর উল্লেখ থাকবে, দুইটাই এক জিনিস। একই। হ্যাঁ, ঠিক এখানে আছে। আচ্ছা, আমরা আমরা আলোচনায় চলে আসি। হ্যাঁ, কারণ এই কোশ্চেন গুলো করতে করতে আমার 1 ঘন্টা শেষ হয়ে যাবে। আমি আর অনেক চেঞ্জেস আসছে, সুতরাং আমি নতুন একটা টপিকসে চলে যাই। ওকে ভাইয়া, কোনো কোশ্চেন থাকলে পরে আলোচনা করা যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা বাজেট, এইবার বাজেট পাস করেছে। তো বাজেটটা কে উত্থাপন করেছে, কেউ একজন কি বলতে পারবে কে বাজেটটা এবার উত্থাপন করেছে? অর্থ উপদেষ্টা হ্যাঁ, নাম কি? ডক্টর কোশ্চেন কিন্তু আসবে এটা। হ্যাঁ, সালেউদ্দিন। সালেউদ্দিন। হ্যাঁ, আগে আহমেদ। আগে গভর্নর ছিল তাই না? আচ্ছা, তাহলে ডক্টর সালেউদ্দিন সাহেব উনি বাজেট পেশ করেছে। বাজেটটা হচ্ছে 2025-26। হ্যাঁ, 26 সালের অর্থ বছরের জন্য বাজেট করেছে। আপনাকে কোশ্চেন করবে হচ্ছে, আজকে যে আলোচনাটা করব এখান থেকে আপনি মনে করেন আপনার কোশ্চেন কমন পড়বে, এতটুকু আপনি নিশ্চিত থাকেন যে আজকের আলোচনা থেকে আহ, কোন কোশ্চেন করবে সেটা জানি না, তবে এখান থেকে কমন পড়বে, হয়তো বা আপনার পড়বে না কিন্তু আরেক কলিগের পড়বে। সুতরাং আপনি আজকের ক্লাসটা খাতা কলম নিয়ে একটু রেডি থাকেন, যেহেতু আমি প্রেজেন্টেশনটা আপনাদের শেয়ার করব না। হ্যাঁ, বাজেটের সাইজ কত? 7,90,000 কোটি। হ্যাঁ, 7,90,000 জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, 7,90,000 কোটি, যেটা গত বছরের চাইতে একটু কম। আমরা যদি দেখি, গত দেখেন বছর ছিল 7,97,000 কোটি। 97 পরে প্রপোজ মানে রিভাইজ করছে। হ্যাঁ, ওটা ছিল, কিন্তু পরবর্তীতে আবার রিভাইজ হয়ে একটু কমছে। 7,44,000 কোটি টাকা ছিল গতবার রিভাইজ বাজেট। আমরা রিভাইজটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে ট্যাক্সের রেভিনিউ সম্পর্কে জাস্ট একটু ধারণা নিব। দেখেন, টোটাল ট্যাক্স রেভিনিউ থেকে আমাদের বাজেটে আয় দেখাবে হচ্ছে 5,18,000 টাকা, 18,000 কোটি। এনবিআর এর ট্যাক্স 4,99,000 কোটি। নন এনবিআর ট্যাক্স, হ্যাঁ, নন এনবিআর ট্যাক্স হচ্ছে 19,000 কোটি। আর নন ট্যাক্স রেভিনিউ, এখানে নন এনবিআর ট্যাক্স এই সম্পর্কে কি কেউ ধারণা আছে, এটা কি ধরনের ইনকাম বা কি ধরনের সোর্স? মানে এনবিআর এর বাইরেও গিয়ে যে ট্যাক্স গুলো, যেমন হচ্ছে আমরা গাড়ির ফিটনেস এর জন্য হয়তো ট্যাক্স টোকেন দেই, প্লাস হচ্ছে ল্যান্ড আমার ট্যাক্স। সিটি কর্পোরেশনের ট্রেড সিটি লাইসেন্স কর্পোরেশন। হতে পারে। হ্যাঁ,
জি জি এরকম অনেক ধরনের সেবা আছে যেগুলো থেকে 19,000 কোটি টাকা আমার আর্ন করবে। টোটাল রেভিনিউ এখানে ধরা হয়েছে কত, 5,64,000 টাকা। হ্যাঁ, 64,000 কোটি। কোটি। এটা, হ্যাঁ, যেটা ছিল 5,18,000 কোটি, প্রায় চেঞ্জ আসছে 8.88%। অর্থাৎ আমি যদি সামারিটা নিই তাহলে টোটাল বাজেটের পরিমাণ হচ্ছে কত, 7,90,000 কোটি। ওকে, এতটুকু জেনে রাখেন, এত বিস্তারিত জানতে হবে না, শুধু এতটুকু জানি যে আমার টোটাল বাজেটের পরিমাণ হচ্ছে 7,90,000 কোটি টাকা উত্থাপন করেছে। এবার উত্থাপনটা করলো, এটা কোথায় করেছে কেউ কি বলতে পারবেন? অর্থ মন্ত্রণালয় নাকি? হ্যাঁ, এটা সাধারণত প্রতিবার তো আমাদের বাজেট করে হচ্ছে টিভি সংসদ ভবনে। ভবন, পার্লামেন্টে, তাই না? এটা আমরা রেডিও, টেলিভিশন বা এগুলোতে লাইভ টেলিকাস্ট হয়েছে, জাস্ট ওনার যে মানে যেটা ওনার দপ্তর বা এরকম ওইখান থেকে হয়েছে। এটা এবার এবার সংসদ ভবন বা ওইরকম কোনো পার্লামেন্ট থেকে এটা ডিক্লারেশন হয়নি। হ্যাঁ, অর্থ এতটুকু মন্ত্রণালয় থেকে করেনি? জি, ঠিক আছে। টিভি স্টেশন থেকে উনি ইয়ে করছেন, এটা সার্কুলার করছেন। জি, তারপরে হচ্ছে আমরা যদি দেখি, দেখেন ভ্যাট থেকে আমাদের কালেকশন হবে হচ্ছে প্রায়, এটা জাস্ট জেনে রাখার জন্য, এটা কোশ্চেন নাও আসতে পারে। কোশ্চেন আসবে হচ্ছে বাজেটের সাইজটা কত ছিল, কে উত্থাপন করেছে, কিভাবে উত্থাপন করেছে। হ্যাঁ, এতটুকু আসবে, জাস্ট এটা জানার জন্য। ভ্যাট থেকে আয় হবে প্রায় 1,88,000। তারপর ইনপুট ডিউটি 51,000, ইনকাম ট্যাক্স 1,82,00,000। হ্যাঁ, সাপ্লিমেন্টারি ডিউটি। এখন আপনি যদি আপনাদের কোশ্চেন করি যে আমাদের ইনকাম ট্যাক্স আর ভ্যাট এখান থেকে কোনটার মধ্যে থেকে সরকার বেশি রেভিনিউ আদায় করে? ভ্যাট থেকে। থেকে ভাইয়া, ভ্যাট থেকে। থেকে রাইট, ভ্যাট থেকে। হ্যাঁ, ডেফিনেটলি কারণ ভ্যাট। সকল এই আয়ের চেয়ে মানুষের খরচ বেশি, খরচের উপরে যেহেতু ভ্যাট ইম্পোজ করে, আর এর জন্য আমাদের ভ্যাট থেকে বেশি ইনকাম আমাদের হয়। আচ্ছা, এই হচ্ছে যেখানে বাজেট। খরচ আছে সেখানে ভ্যাট আছে। রাইট, ভ্যাট আছে, হ্যাঁ, রাইট। তো আমার এখন আলোচনা হবে হচ্ছে, এতক্ষণ হচ্ছে বাজেট নিয়ে আলোচনা করলাম, বাজেটের যে চেঞ্জেস আসছে এই চেঞ্জেস নিয়ে একটু এখন ডিসকাশন হবে। তো প্রথমে ইনকাম ট্যাক্স নিয়ে আমরা একটু ডিসকাস করি। ইনকাম ট্যাক্সের প্রথম কোশ্চেনটাই হবে বেশিরভাগ, আমি গতবারের আইটিপির ভাইবার সামারি যদি টানি, যে আপনাকে স্ল্যাব জিজ্ঞেস করবে 60% কোশ্চেনে। হ্যাঁ, যে আপনার স্ল্যাবটা যদি কোশ্চেন সহজ করে, তো স্ল্যাবটা জিজ্ঞেস করে। তো আমি জানতে চাচ্ছি যে গতবার যে স্ল্যাবটা ছিল এই স্ল্যাবটা সম্পর্কে একজন একটু বলেন, গতবার কি স্ল্যাব ছিল, মানে 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারে? 3,50,000 টাকার উপরে নীল পুরুষের ক্ষেত্রে, তারপরে 1,00,000 টাকার উপর 5%, তারপরে 4,00,000 টাকার উপরে 10%, পরবর্তী 5,00,000 টাকার উপরে 15%, পরবর্তী 5,00,000 টাকার উপরে 20%, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট উপরে 25%। হ্যাঁ, তারপরে কিন্তু দেখবেন আপনি, হ্যাঁ, ওইখানে এর জন্য কোশ্চেনটা করা, ওইখানে দুইটা আপনার পরিপত্র যদি থেকে থাকে ওইখানে কিন্তু আপনার দুইটা স্ল্যাব দেওয়া ছিল। এই 25%-এর পরে কিন্তু 30% আর একটা স্ল্যাব রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু এটা 25-26 কর বর্ষের জন্য, আর 24-25 কর বর্ষের জন্য ওইটা কিন্তু 20%, 25% পর্যন্ত সীমাবদ্ধ ছিল অন দা ব্যালেন্স। এতটুকু একটু খেয়াল করবেন। তাহলে আপনি যদি 24-25-এর রেটটা বলে দেন, যেটা ভাই একটু আগে বললেন যে 25% সর্বোচ্চ স্ল্যাব, তাহলে কিন্তু আপনার এইটা রং অ্যান্সার হবে। হ্যাঁ, তো আমি আরেকবার রিপিট করি, 24-25-এ আমার সর্বোচ্চ স্ল্যাব ছিল 25%, 25-26-এ সেটা কিন্তু আমার 30% সর্বোচ্চ স্ল্যাবে চলে আসছে। ওকে, কোনো কনফিউশন আমার এই এই আপনার এই থিমটার মধ্যে কোনো কনফিউশন? না ভাই। হ্যাঁ, একটু পরিপত্র আছে, পরিপত্রটা একটু দেখে নেবেন। এখন আসেন আপনার 2026-27, হ্যাঁ, আর 27-28 সালে আপনার ইনকামের স্ল্যাবটা কিভাবে চেঞ্জ আসছে? 3,75,000 টাকা পর্যন্ত নীল, রাইট? রাইট। তারপরে 3 লাখ, 1 লাখ টাকার স্ল্যাব কিন্তু উঠে গেছে, রাইট? রাইট। 10%। তারপরে হচ্ছে 4 লাখ 15%, 5 লাখ 20%,
তারপরে 20,25,% অন দ্য ব্যালেন্স 30%। এখন আপনারা যেহেতু রিটেনে পাশ করেছেন, ট্যাক্সের ম্যাথ করেছেন, অবশ্যই আমাদের এই স্ল্যাবটাতে আমাদের করদাতার জন্য কি পজিটিভ আসছে কি নেগেটিভ আসছে একটু বলেন তো ভাই। এখানে পজিটিভলি হচ্ছে হলো পূর্বের স্ল্যাব অনুযায়ী হ্যাঁ, বর্তমান স্ল্যাবে যারা তাদের কম কর দিতে হবে, 10 লাখ টাকার নিচে যাদের আয়, তাদের ক্ষেত্রে ট্যাক্স কম আসবে। আর যাদের 10 লাখ টাকা 12 লাখ টাকার উপরে চলে যাবে তাদের ক্ষেত্রে ট্যাক্স বেশি আসবে। এখানে কিন্তু 1 লাখ টাকার 5% এটা কিন্তু উঠিয়ে দিল। হ্যাঁ, এখানে হুম কিন্তু হুম আমাদের যারা মিডল রেঞ্জে জব করে তাদের ক্ষেত্রে তাদের কিন্তু তাদের কমে আসবে। কমে আসবে 3,75,000, 25,000 টাকা কমবে। হ্যাঁ, 25,000 টাকার ইম্প্যাক্ট পড়বে। কিন্তু যারা ধরেন, হ্যাঁ, কিন্তু 1 লাখ টাকার বেনিফিট পেতেন 5,000 টাকা। আর এইখানে আপনার 3,75,000-এর উপরে যদি চলে আসে তখনই কিন্তু আপনার 10%-এ চলে আসতেছে, এখানে আপনার ট্যাক্স বার্ডেনটা বাড়বে। হ্যাঁ, তো 5% বেড়ে গেছে। হ্যাঁ, না, এখানে বাড়বে। টোটালের মোট উপর কথা, 8 লাখ টাকা, 10 লাখ টাকা, 12 লাখ টাকা এইগুলো আমি স্ল্যাব করছিলাম, পরে যা দেখা যাচ্ছে যে পূর্বের স্ল্যাব অনুযায়ী এখানে কম আসে, হ্যাঁ, অল্প কিছু কম আসে, 8,000 10,000 টাকার মতন কম আসে। মোট কথা আর যখন আমি 12 লাখ টাকার উপরে যাই হ্যাঁ, পূর্বের স্ল্যাব অনুযায়ী এখানে আবার বেশি আসে। একটু যারা মিডিয়াম রেঞ্জে জব করে তাদের ট্যাক্স বার্ডেনটা বেড়ে যাবে। আর হচ্ছে নন বাংলাদেশি যারা আছে রেসিডেন্ট তাদের হচ্ছে কোনো চেঞ্জ আসে না, 30%-ই থাকবে। হ্যাঁ, নন তাদের কোনো বাংলাদেশে ওদের কোনো স্ল্যাব নাই। না, তাদের কোনো স্ল্যাব থাকবে না, যে ইনকাম হবে ওইটা 30% দিয়ে ট্যাক্সের ক্যালকুলেশনটা হবে। তো প্রথমেই আপনাদের কোশ্চেন এটা, যে কোনো এটার থেকে 60% কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, যে আমাদের রেটটা কি কি চেঞ্জ আসছে একটু বলে ফেলি। আরেকজন শফিকুল, আপনি একটু বলেন তো, সবাই একটু শুনুক। হুম, এখানে 2026-27 এবং 27-28 অর্থ বছরে মিনিমাম ট্যাক্স 3,75,000 হলে 0%। হ্যাঁ, পরবর্তী 3 লাখের উপর 10%, পরবর্তী 4 লাখের উপরে 15%, 5 লাখের উপরে 20%, এবং 20 লাখের উপর 25%, অবশিষ্ট রেস্ট অ্যামাউন্টের উপর 30%। গুড, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আর বর্তমান আসেন এখন, স্ল্যাবটা হচ্ছে হলো শুভঙ্কর ফাঁকি। যে একটু একটু কি করেছে, আমাদের ট্যাক্স বার্ডেন চলে আসবে একটু। তো বললাম শুভঙ্কর এইটা ফাঁকি দেখা গেছে। হ্যাঁ, এই এইটা আসলে এবছরে করদাতাদের জন্য আরো বেশি বার্ডেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনারও ট্যাক্স ট্যাক্স ফ্রি লেভেলটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কত কত আছে এটা আমরা একটু ডিসকাস কিন্তু করি। কিন্তু আর একটা বিশেষ চেঞ্জ, যেটা আগে যেমন ছিল সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের বাইরের যে 3,000 বা 4,000 ছিল, এই বছরে সেই সুযোগটা আর নাই। এবার এটা সবাইকে পাঁচ মারাত্মক একটা হাজার হয়েছে। 5,000 টাকা দিতে হবে সর্বনিম্ন। হুম, এটা তো তাহলে মারাত্মক একটা সমস্যা হয়ে আচ্ছা দাঁড়াচ্ছে। আমরা আলোচনা করি, আস্তে আস্তে যাবো। হ্যাঁ, জেনারেল ট্যাক্স পেয়ার হচ্ছে 3,50,000 ছিল, এটা 3,75,000 করেছে, 25,000 বেড়েছে। মহিলা বা 65 বছরের যারা প্রবীণ তাদের 4 লাখ ছিল, 4,25,000 করেছে, অর্থাৎ সব জায়গায় 25 করে বাড়িয়েছে। তারপরে হচ্ছে তৃতীয় লিঙ্গের যারা আছে তাদের হচ্ছে 4,75,000 ছিল, 5 লাখ করেছে। তারপরে গ্যাজেটেড মুক্তিযুদ্ধ, অথবা এখানে নতুন একটা ক্লজ অ্যাড করেছে, জুলাই যারা যুদ্ধ করেছে আর কি। হ্যাঁ, জুলাই ওদের ছিল না, 5,25,000 করেছে। এখানে দেখেন, এখানে ট্যাক্স ফ্রি লেভেল অফ ইনকাম ফর প্যারেন্ট, যাদের আর কি একটা প্রতিবন্ধী থাকবে তাদের 50,000 টাকা করে বেশি বেনিফিট পাবে। আর যেটা একটু আগে বললেন আপনারা যে 5,000 টাকা ছিল, 4,000, 3,000, এটা এখন টোটালি 5,000 টাকা হবে। আর নতুন যারা করদাতা তাদের জন্য তাদের জন্য শুধু 1,000। 1,000 টাকা থাকবে। হ্যাঁ, গুড, ঠিক আছে। 1,000 টাকা বিষয়টা বুঝিনি আসলে। ও আচ্ছা, এটা হচ্ছে ধরেন আপনি এর আগে কখনো রিটার্ন দেননি। হ্যাঁ, জি। তো এইবার নতুন রিটার্ন দিবেন, কখন দিবেন? জুলাইয়ের পরে থেকে নভেম্বর পর্যন্ত, এই সময়ের মধ্যে। তো তখন জি। আপনি যদি প্রথম রিটার্ন দেন, আপনার যদি মিনিমাম অর্থাৎ ট্যাক্সের স্ল্যাব 3,75,000-এর উপরে যায়, তাহলে তো আগে 5,000 টাকা বা 4,000 বা 3,000 দেওয়া লাগতো। এখন এই নতুন করদাতা হিসেবে আপনার ধরেন ট্যাক্স আসছে 3,000, 2,000 টাকা, তো আপনার ওই 2,000 টাকা তো দেওয়া লাগবে। যদি কম আসে, কমের মধ্যে সর্বনিম্ন আর কি 1,000 টাকা দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন?
আমি আরেকবার ক্লিয়ার করি। আপনার 3,75,000 টাকার ধরেন আপনার ইনকাম হয়েছে কত, 3,80,000 টাকা। জি, 5% আপনার ভাই ওনাকে মিউট করে দেন। হ্যাঁ, বিরাজ সাহাকে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আসেন। এখন 1,000 টাকার কোশ্চেনটা ভাইয়া যে করেছে আমি আরেকবার ক্লিয়ার করছি। ধরেন আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম এসেছে হচ্ছে 3,80,000 টাকা। হ্যাঁ, 3,80,000 টাকা এসেছে, তাহলে আপনার 5,000 টাকা বেশি আসলো। 5,000 টাকা বেশিতে আপনার 10%-এ আসবে কত? 500 টাকা। 500 টাকা। কিন্তু আপনাকে 1,000 টাকা দেওয়া লাগবে, যেটা আগের আইনে আপনার দেওয়া লাগতো যদি ঢাকার মধ্যে থাকতেন তাহলে 5,000 টাকা দেওয়া লাগতো। সেটা আপনি নতুন করদাতা হিসেবে আপনাকে 1,000 টাকা দেওয়া লাগবে। এতটুকু আর কি আপনার যারা নতুন করদাতা তাদের যেন বেশি করে রিটার্ন জমা দেয়, এটার জন্য ইন্সপায়ারের জন্য এই পলিসিটা করেছে। ক্লিয়ার ভাই যে কোশ্চেনটা করেছেন? জি জি, সাপোজ আমি ঢাকাতে থাকি, আমার ট্যাক্স আসছে 1500 টাকা, সেক্ষেত্রে আমার কি 5000 দিতে হবে? 1,500 টাকা দিতে হবে তো। 1500 দিতে হবে না? হ্যাঁ। তখন কি মিনিমাম ট্যাক্সের আওতায় পড়বো না? আপনার কত আসে ট্যাক্স? সাপোজ আসছে 1500, হ্যাঁ, 1,500। আসলে কি 5000 টাকা দিতে হবে না? 1,500 দিতে হবে। 1,500 দিতে হবে, মানে 1,000 টাকা আপনার ক্রস। যদি এটা কি নতুন আপ- ট্যাক্স পেয়ারের আপনার জন্য? যদি এই বছরে হ্যাঁ, আপনার নতুন যদি ট্যাক্স পেয়ার, নতুন রাইট। করদাতা হন, নতুন যদি হন তাহলে আপনি অবশ্যই 1,500 দিবেন, আর যদি আপনি পুরাতন হন তাহলে তো আপনাকে 5,000 দিতে ওই হবে। স্ল্যাব অনুযায়ী যাবে, 5,000 টাকা করে দিয়ে রাখবে। হ্যাঁ, 1,000 টাকা। না, ওকে। এটা তো এই বছরে তো পুরাতনটাই চলবে না, 25-26টাই চলবে তো। এই এই 26 বছরে যে হবে জি ভাইয়া। আমরা বুঝতে যে এই পারছি। বছরে যে রিটার্ন করবো জুলাই থেকে, হ্যাঁ, এটা তো আমার 25-26 লাভ ধরে কাজ করবো না। জি জি। পুরানোটা করে করবেন, কিন্তু চেঞ্জ আসছে এটা এটা হচ্ছে আমাদের 26 জুনের পরে কাজ হবে। হ্যাঁ, ওই ট্যাক্সের অ্যাসেসমেন্টটা যখন করবো। এখন আমাদের এই যে 5,000 4,000 এইটা এই হিসেবে কাজ করবো। হ্যাঁ, জি জি। হুম হুম হুম। আচ্ছা, সারচার্জে কোনো চেঞ্জ আসছে কিনা কেউ জানেন? সরকার যে কোনো চেঞ্জ চেঞ্জ আসে আসেনি। নাই, হ্যাঁ, কোনো চেঞ্জ চেঞ্জ আসে নাই। আসেনি। 4 না, কোটি টাকা পর্যন্ত সারচার্জটা কি কেউ একজন বলেন, তাহলে কোশ্চেন আসতে পারে যেহেতু। সারচার্জ কি একজন একটু বলেন, সারচার্জটা কি? করের উপর বাড়তি যে কর ধরা হয় সেটা হচ্ছে হলো প্রদেয় করের উপর যে বাড়তি কর ধরা হয় সেটা হচ্ছে সরকার। আর আমি যেটা বুঝি আর কি, বেসড অন ওয়েলথ, যে আমার সম্পদের উপর বেস করে তার লায়াবিলিটির উপর এটা আসে। 4 কোটি টাকা করলে সেটার উপরে আমার দিতে আমার হবে। যদি নেটওয়েল 4 কোটি টাকার উপরে ক্রস করে তাহলে জি আমার সারচার্জ চলে আসবে। হ্যাঁ, 4 কোটি থেকে 10 কোটি পর্যন্ত 10%, অথবা একের অধিক যদি আমার কোনো গাড়ি থাকে, অথবা 8,000 স্কোয়ার ফিটের কোনো যদি বাড়ি থাকে, তাহলে 10% চলে আসবে। এইভাবে স্ল্যাব চেঞ্জ নেই। হ্যাঁ, ওকে। তারপরে নো চেঞ্জেস অন দ্য রেটস অফ এনভায়রনমেন্টাল সারচার্জ। এনভায়রনমেন্টাল সারচার্জেও কোনো চেঞ্জ আসেনি। 1500 সিসি পর্যন্ত 25,000 ছিল। এনভায়রনমেন্টাল সারচার্জ সম্পর্কে জানা আছে কারো? এটা তো জানি, এনভায়রনমেন্টাল না, কিন্তু ওই যে গাড়িটা বুঝি আর কি, 1500 সিসি পর্যন্ত 25,000 AIT দেওয়া লাগে গাড়ি, কিন্তু ওই যে এনভায়রনমেন্টাল বুঝি না আসলে। একজন শেয়ার করেন কেউ। এটা আমার মনে হচ্ছে তো কার্বন এই ডাই যে অক্সাইড সরকার, অমিশনের যে রেট ইয়ার উপরে আর কি, সিসির উপরে কার্বন ডাই অক্সাইডের অমিশন রিলেটেড চার্জ যেটা আর কি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল সামাদ সাহেব, আপনার কথা 100%। এইটা যখন আইনটা পাশ করেছিল তখন এনভায়রনমেন্টাল সারচার্জ ছিল না, এটা কার্বন কার্বন সারচার্জ নামে ছিল। পরে নামটা একটু কিরকম যেন মনে হয়, দৃষ্টিকটু মনে হয়, এর জন্য এটা এনভায়রনমেন্টাল সারচার্জ দিয়েছে। তো কার্বন নিঃসরণ করে যে সকল যানবাহন, ওই সকল যানবাহনের ক্ষেত্রে আর কি এই ক্লজটা দিয়েছে যে আপনার জন্য এই গাড়ির সংখ্যা কমে যায়, এই কারণে এই সারচার্জটা দিয়েছে। সরকারের জন্য রেভিনিউ হয়, প্লাস এই 1500 সিসি পর্যন্ত যদি আপনার 25,000 টাকা আপনার ট্যাক্স আসবে। হ্যাঁ, সারচার্জ দেওয়া লাগবে। এখানে আরো বেশ কিছু দেওয়া আছে, কার কার হবে না
সেটা হচ্ছে মোটর ভেহিকেল এক্সপ্লোডিং, বাস, মিনি বাস, কোস্টার, প্রাইম ওভার, ট্রাক, লরি, এগুলো জাস্ট আপনারা জানেন সবই। তবে তারপরে হচ্ছে, ভাইয়া একটা জিনিস আর কি, সেটা জি হচ্ছে ভাইয়া, যে সাইড সেলস তো আমরা আগে ধরতাম হচ্ছে যে প্রদেয় কর যেটা আছে সেটার উপরে আর কি। তবে এইবার কিন্তু একটা চেঞ্জ আসছে যে এটা করযোগ্য আয়ের উপরে ধরতে হবে। আমরা তো আগে হচ্ছে একদম লাস্টে এসে রিবিটটা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটার উপরে আমরা যে রেটটা আছে ওটাকে অ্যাপ্লাই করতাম। হুম, যে প্রদেয় কর, মানে নেট প্রদেয় কর যেটা, হ্যাঁ, ওইটার উপরে আমরা সাবসিডিটা ধরতাম আর কি। কিন্তু এইবারটা হচ্ছে যে করযোগ্য আয়ের উপরে ধরতে হবে, মানে আমার নেট ট্যাক্স মানে ট্যাক্সেবল ইনকাম যেটা, ইনকামের উপরে রেটটাকে অ্যাপ্লাই করতে হবে। এটা মানে যদি কোথায় একটু, পেয়েছেন ভাইয়া? একটু আমার দেখতে হবে, কারণ এটা হলে তো আপনার অনেক ট্যাক্স চলে আসবে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখেন ভাই, ওই যে অনুচ্ছেদ কয় মানে দ্বিতীয় অংশ আচ্ছা, আমি সার্চের একটু যে, দেখবো, হ্যাঁ, এটা অনেক অনেক বড় একটা ইম্প্যাক্ট করবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, হ্যাঁ থ্যাংক হ্যাঁ ইউ। বেশ বড় impact করবে আর কি, এটা পরিপত্রের জন্য ওয়েট করতে হবে আর কি। আচ্ছা, জি একটু ঠিক আছে, একটু এটা একটা ক্যালকুলেশন দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভাই। জি তারপরে জি। লিস্টেড কোম্পানি বা নন লিস্টেড কোম্পানি রেটে কোনো চেঞ্জ আসছে চেঞ্জ আসছে। কোথায়? এটা যদি আপনার পাবলিক লিমিটেড, জি বলেন, শফিক সাহেব বলেন। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সাধারণত আমাদের চেঞ্জ আসে নাই, কিন্তু নন পাবলিক লিস্টেড যেটা, সেটার হ্যাঁ, ক্ষেত্রে পরিবর্তন আসছে। আগে ছিল 25%, শর্ত সাপেক্ষে 22.5%, বাট এবার কোনো অপশন নাই, 27.5%। একটা ইম্পর্টেন্ট। হ্যালো। হ্যাঁ, আমি দেখতেছি, দাঁড়ান আপনার কথাটা। এটা হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি যেটা আইপিও অফারিং করে 22%, যেটা ছিল 25, 26, 22.5, চেঞ্জ নাই। তারপরে হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি যেটা 10%-এর নিচে 25, 25, সাড়ে এইটা সাত, চেঞ্জ আসছে, এইটাই উল্লেখযোগ্য চেঞ্জ আসছে, এখানে 25, কোনো কন্ডিশন নাই। 27.5 বাড়ানো হয়েছে, তাই না? যারা আইপিও জি জি। 10% নিচে করবে, 1% ওপিসি তে বাড়ানো হয়েছে 27.5। আদার কোম্পানিজ এস ডিফাইন্ড 27.5। আদার কোম্পানিতে চেঞ্জ আসে নাই, হ্যাঁ, যে শুধুমাত্র মার্চেন্টাইন ব্যাংক লিস্টেড। এরকম হ্যাঁ, ডিক্রিজ হয়েছে। মার্চেন্ট ব্যাংকটা ডিক্লেয়ার হয়েছে, ঠিক আছে, এগুলো আপনারা মোটামুটি জানেন। তো এখানে চেঞ্জেস আসছে শুধু আমরা একটা জিনিস যে আমার যেটা 10%-এর নিচে আইপিও দিয়ে লিস্টেড কোম্পানি হয়েছে ওইটা 27.5 করেছে, হ্যাঁ। আর অ্যাজ ইউজুয়াল সবই মার্চেন্ট ব্যাংক তো ব্যতীত মোটামুটি আসছে। তবে জি, এখানে ভাই, জি, জি, দুইটা changes, যে যে চেঞ্জেস গুলো আসছে এটা তো 25-26-এর সঙ্গে 26-27-এ। তো হুম, আমাদের এবার যে রিটার্ন দাখিল হবে সেটা তো 25-26, সেক্ষেত্রে তো চেঞ্জেস গুলো অ্যাপ্লাই করবে না, তাই না? নাকি? এটা আমাদের এখন ধরেন আমরা যে অ্যাসেসমেন্ট আমাদের ধরেন জুন 30 আজকে ক্লোজ হয়ে গেল, তাই না? আমাদের হিসাবপত্র সব ফাইন্যান্সিয়াল ইয়ার কত ছিল? 24-25, তাই না? ফাইন্যান্সিয়াল ইয়ার ছিল 24-25, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26 ছিল। এই রেটে আমাদের অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে, রিটার্ন এইভাবেই জমা দিব। কিন্তু দেখা যায় কি, আমাদের তারপরের 26 থেকে যখন আমার শুরু হবে, কেন রেটটা দিয়ে দিয়েছে, 26 থেকে যখন শুরু হবে তখন তো আমার কোম্পানির অপারেশন, কোম্পানির ক্যালকুলেশন অনেক কিছু করতে হবে। ওর জন্যই আমার এই ট্যাক্সের রেট গুলো দিয়ে ওইভাবে যেন আমরা প্ল্যান করে আগাই, এর জন্য রেট গুলো দিয়ে দেয়, হ্যাঁ। সাপোজ ধরেন, সেটাই আমি বলছি, চেঞ্জেস গুলো আমাদের নেক্সট ইয়ার, পরবর্তী ইয়ারে হ্যাঁ, যখন আমরা অ্যাসেসমেন্ট মানে রিটার্ন সাবমিট করব তখন ওগুলো জি, আমাদের এখন জানার জন্য আর কি কি না পরিবর্তন কিন্তু এখন দেখেন, আপনি ট্যাক্সের কাজ করেন, সাপোজ আপনি ট্যাক্সের কাজ করেন, স্যালারি ক্যালকুলেশন করেছেন, এখন আপনি জুলাই থেকে নতুন স্ল্যাবে ক্যালকুলেশন করতে হবে, যেটা চেঞ্জেস 3,75,000-এর স্ল্যাবে, হ্যাঁ। তাহলে আপনার তো এই জুলাইয়ের পরে থেকে এটা কাজ শুরু হয়ে গেল, তাই না? এর জন্য আপনার কাজ কিন্তু জুলাইয়ের পরে থেকেই আপনার রেট অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে, যেহেতু আমার নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার, কর বর্ষ নতুন। বুঝতে পেরেছেন? ভাইয়া একটা কথা বলা ছিল। জি, জি। আপনার ওই যে ট্যাক্স রেটে একটু যাবেন, ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেটে স্ল্যাবে। এটা
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গত বছর লিখছিলেন ওয়ান ব্যালেন্স 30%, আমার মনে হচ্ছে এখানে 30% ছিল না তো, 25%, 5% হ্যাঁ, পর্যন্ত এটাই ছিল। আমি আপনাকে বললাম যে আপনি পরিপত্র যদি থেকে থাকে পরিপত্রটার মধ্যে একটু, হ্যাঁ, ছিল 30% ছিল। 30% তো অনিবাসীর জন্য ছিল, নিবাসী পর্যন্ত হচ্ছে 25%। আপনি পরিপত্র যদি থেকে থাকে পরিপত্রের পেজ নাম্বার হচ্ছে কত নাম্বার পেজ, আপনি প্রথমেই দেখবেন 1 নাম্বার পেজ। হ্যাঁ, 1 নাম্বার পেজে আচ্ছা, 30% আছে। আমি একটু ক্লিয়ার করে দেই। 1 নাম্বার পেজে 24-25 করবর্ষের জন্য ছিল সর্বোচ্চ স্ল্যাব হচ্ছে 25%, আর 25-26 করবর্ষের জন্য আমার হচ্ছে সর্বোচ্চ স্ল্যাব 30%। এটা হচ্ছে 3 নাম্বার পেজ। হ্যাঁ, 1, 2, 3 এইটা একটু খেয়াল করে দেখবেন, আপনারা পেয়ে এই যাবেন। চেঞ্জটা ঠিক আছে, এটা ঠিক আছে স্যার। আর যদি আপনার এখন দেখতে চান আমি আপনাদের দেখাই দিতে পারি। না, এটা আপনার জানা উচিত, কারণ কি কোশ্চেন করলে এই যে দেখেন, দাঁড়ান একটু আমি দেখতে পাচ্ছি না আপনাদের। আচ্ছা, তাহলে সরি, আমার হয়তো আপডেট হয় না এই জন্য। না না, এটা ভাইয়া আসলে কোশ্চেনটা তো করলেই তো অন্যজন জানতে পারবে, তাই না? ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন, এই যে দেখা যাচ্ছে, এই যে একটা, এই যে এইখানে হচ্ছে দেখা যায় ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হচ্ছে 24-25 করবর্ষের জন্য সর্বোচ্চ রিট স্ল্যাব ছিল হচ্ছে, এই যে দেখেন 25%। হ্যাঁ, এখানে দেয়া আছে, একটু দেখে নিন পরিপত্রটা। আর তারপরে আবার এইখানে এইখানে দেয়া আছে 25-26। এই যে দেখেন 25-26-এর সর্বোচ্চ স্ল্যাব 30%, যেটা এই যে জুন ক্লোজিং এর হিসাবে ক্যালকুলেশন আসবে। ওকে। আচ্ছা আসিফ আসিফ ভাই, ভাই, জি আসিফ ভাই ভাই। আমার একটা কোশ্চেন আছে। জি। হ্যাঁ ভাই, কোশ্চেন করেন প্লিজ। হ্যাঁ আসিফ ভাই, আমার একটা কোশ্চেন হলো সিম্পল কোশ্চেন। হ্যাঁ। ভাইবা বোর্ডে আমাকে বললো যে আপনি স্ল্যাব গুলো বলেন, হুম। সেক্ষেত্রে তারা যদি আমাকে অর্থ বছর উল্লেখ না করে, তখন কি আমি কারেন্ট যেটা আছে মানে নতুন যেটা 27, 26, 27 এটা বলবো নাকি প্রিভিয়াসটা বলবো, এইরকম আপনি কোনো? উল্লেখ করে দিবেন যে আমার এই ফাইন্যান্স অ্যাক্ট 2024-25 অনুযায়ী, হ্যাঁ, ওকে 24-25 অনুযায়ী স্ল্যাব ছিল এটা, আর বর্তমান চেঞ্জ আসছে এত। তাহলে আপনার অ্যান্সারটা প্রফেশনালি অ্যান্সার হয়ে যাবে আপনার জন্য। মানে একটু ভালো একটা, না, তারা তারা এরকম কোশ্চেন করতে পারে টেকনিক্যালি যে আমি অর্থ বছর বললাম না, সে কি হ্যাঁ, আনসার করে। ওকে, না না, আপনি এই জন্য আপনি বলে জিজ্ঞেস। দিবেন অ্যান্সার, আপনার নিজেরই বলতে হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, ওকে, ওয়েলকাম। চার্জ শেষ, তারপরে হচ্ছে কোম্পানি লিস্টেড, ওকে ফাইন। তারপরে হচ্ছে এখানে কিছু ডিফিনেশনের চেঞ্জ আসছে। হ্যাঁ, ডেফিনেশনে কিছু চেঞ্জ আসছে। প্রথম চেঞ্জটাই হচ্ছে আপনার কোম্পানি ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল না, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল না যদি কোম্পানি হয় তাহলে একটা চেঞ্জ আসছে, কেউ বলতে পারবে? না ভাই, এটা জানা নাই। অন্য কেউ, কোন জি না ভাই। এক্সপার্ট? এই যে দেখেন, নাম্বারে বলা আছে যে 30 নভেম্বর ফর দা নিউট্রাল ইন্ডিভিজুয়াল ও হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, অর্থাৎ আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো আহ, করদাতা হন তাহলে 30 নভেম্বর আপনার জন্য লাস্ট ডেট হবে। আর নাম্বারে বলা আছে 15 ডে অফ 9th মান্থ ফ্রম দ্য এন্ড অফ ইনকাম ইয়ার ফর অল আদার এসএসসি, সকল অন্যান্য করদাতা যেগুলো কোম্পানি বা অন্য সব ব্যক্তি ব্যতীত আর কি। হ্যাঁ, যদি কোনো হয় তাহলে ওটা হচ্ছে আগে ছিল সপ্তমতম মাসের 15 তারিখ, মানে যেটা জুনে ক্লোজিং হতো সেটা আমার জানুয়ারির 15 তারিখে আমার 5 মাস পর ট্যাক্সের ছিল। হ্যাঁ, আর এখন এটা চেঞ্জ আসছে 9তম মাস, অর্থাৎ আমার এটা কি হবে, মার্চে যে শেষ হবে। হ্যাঁ, 15তম দিন। জি। এটা কি ভাই ক্লিয়ার? ক্লিয়ার। আর বলছে যদি এই ধরনের কোনো আরো আহ, যদি কোনো ঘটনা থাকে তাহলে এই কি করতে পারে, কমিশনার আরো 90 দিন পর্যন্ত টাইম এক্সটেনশনের সুযোগ দিতে পারে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ আসছে, সেটা হচ্ছে ট্যাক্স ডের সংজ্ঞায় পরিবর্তন আসছে। ট্যাক্স ডেতে কোম্পানি রিটার্নের ক্ষেত্রে 15 ডে অফ 9 মান্থ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার কোশ্চেন। হ্যাঁ,
তবে ভাই এখানে টেকনিক্যাল একটা বিষয় হচ্ছে যে মানে জি আগের যে উপধারা 2 আমার কর দিবস ছিল, যেটাকে আমরা ট্যাক্স ডে বলতাম আর কি, হ্যাঁ সেটাকে পরিবর্তন করে এখন মানে 80 কতে বলছে যে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, মানে এই টার্মটাই মানে ল্যাঙ্গুয়েজটাকেই ডিফারেন্স করছে আর কি এই জায়গাটা। জি এটা একটা টেকনিক্যাল বিষয় যে ট্যাক্স ডে পরিবর্তে এখন কি বলতেছে আর কি। হ্যাঁ যেমন উপধারা 23টাকে বিলুপ্তই করে দিচ্ছে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে কোম্পানি তারা হচ্ছে আহ, আহ, সবাই 8.5 মাস 15 দিন সময় পাবে আর কি। যেখানে আগে ব্যাংক ফাইন্যান্সরা পাইতো, এখন ইয়ারাও পাবে আর কি রাইট, ভালো করেছে আমাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো হয়েছে অবশ্যই। তারপরে আরো কিছু এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিছু বেনিফিট আমাদের দিয়েছে, সেটা হচ্ছে আহ, যেটা গুরুত্বপূর্ণ ওইটা বলি যে গ্রুপ ইন্স্যুরেন্স। হ্যাঁ, গ্রুপ ভাইয়া ইন্স্যুরেন্স। স্ল্যাবটা চেঞ্জ হচ্ছে, সরি স্লাইডটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হয় নাই চেঞ্জ মনে হয়। আসছে। স্লাইডটা চেঞ্জ হয় নাই, মানে ফোনটা লাভের এখন মধ্যে আটকায় আছে ইন্ডিভিজুয়াল ভাই। রেটিং এখন কি আছে। পার কিউজিটের স্লাইড দেখতে পাচ্ছেন? পার কিউজিট না না ভাইয়া, এখনো ইন্ডিভিজুয়াল চেঞ্জ হচ্ছে না আপনার এখনো। রয়ে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা, চেঞ্জ আসলে একটু বলেন, আমি আবার আবার শেয়ার করতেছি, একটা মিনিট। দেখতে পাচ্ছেন? এখন আসছে। ওকে, আমি আর একটু দ্রুত যাব ভাই। হ্যাঁ, অনেক চেঞ্জেস তো, এগুলো একটু আপনারা একটু দেখে নিন। এখানে বলছে আমার যে এই প্রিমিয়াম, গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ওইটা ইন্স্যুরেন্স উইল নট ফল আন্ডার দ্য পারকিউজিট অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিটেড অ্যাজ অ্যালাউজ আর এক্সপেন্সেস অফ দ্য এমপ্লয়ি 49। অর্থাৎ গ্রুপ ইন্স্যুরেন্স যেটা ছিল ওইটা আমার পারকিউজিট হিসেবে পড়বে না। পারকিউজিটটা কি, কেউ একজন শেয়ার করেন প্লিজ। এটা তো মালিক কর্তৃক প্রদত্ত যে কোনো মানে প্রকারের এক্সট্রা সুবিধা আর প্রদত্ত কি। সুবিধা। বেসিক স্যালারি, অ্যাডভান্স স্যালারি, এরিয়ার স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, হ্যাঁ, তারপরে হচ্ছে ইনসেনটিভ। লিভ হ্যাঁ এনহান্সমেন্ট, ওভারটাইম অ্যালাউন্স, এগুলো বাদ দিয়ে যেগুলো বেনিফিট অতিরিক্ত এমপ্লয়ীদেরকে সুবিধা। দেওয়া হয় এগুলোই মূলত পারকুইজিট। যেমন হচ্ছে ভেরি ওই গুড, যে কার ভেরি গুড। বেনিফিট। হ্যাঁ আশরাফুল সাহেব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুবই, এটা কিন্তু একটা ভালো একটা কোশ্চেন এবং আসতে পারে যে পারকিউজিটটা কি। অর্থাৎ আমার এই ভাইয়া যেটা বললো যে বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেনটিভ, তারপর ওভার টাইম, এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। এগুলো ব্যতীত যা আমার মালিক পক্ষ আমাকে দিবে সবগুলোই হচ্ছে আমার পারকিউজিট হিসেবে ক্যালকুলেশন হবে। এখানে গ্রুপ ইন্স্যুরেন্সটা এবার ক্লজটা বাদ দিয়ে দিয়েছে, ওটা পারকিউজিট হিসেবে আসবে না। ওকে ফাইন। তারপরে বলা আছে যে আহ, এইখানে একটা জিনিস চেঞ্জ আসছে, সেটা হচ্ছে আগে ছিল 15 সিসি পর্যন্ত ছিল না, এটা হচ্ছে 15 সিসি 15,000 টাকা, এটা একটু চেঞ্জ করছে। হ্যাঁ এবার 4টা স্ল্যাব করছে এখানে, জি, 4টা। আগে 15 সিসির উপরে যদি থাকতো তাহলে ট্যাক্স তো এবার 15, আপ টু 15 15 সিসি। নিচে 10 হ্যাঁ, হাজার 15 সিসি থাকলেও আপনার 15,000 টাকা একটা বেনিফিট আপনার যোগ হবে। এটা কি ভাই একটু বুঝতে পেরেছেন কেউ? আবার এটা বুঝিনি। আচ্ছা, এটা এটা হচ্ছে একটা ধরেন, ওই যদি এটা গাড়ি একটা টুক ট্যাক্স বার্ডেন হয়ে গেছে। হ্যাঁ এটা কি আসলে কেন করলো, বা এটা আমাদের ট্যাক্সের ইম্প্যাক্টটা কোথায় পড়বে শফিকুল সাহেব? ট্যাক্স লায়াবিলিটি বেশি আছে। এ- এটা এটা হলো আমাদের যে কারো যদি ইয়াতে হচ্ছে 15 নুন। সিসির উপরে গাড়ি থাকে তাহলে তাকে প্রতি মাসে 15,000 টাকা করে আপনার হচ্ছে যে লাইবিলিটিটা আসতেছে এখানে এটার সাথে যোগ হবে। আমি একটু বলি। এটা হ্যাঁ, তাহলে ইনকাম হিসেবে ট্রিট হবে না এটা এটা। হচ্ছে আমি সাপোজ এই ইনকাম। একটা কোম্পানিতে জব করি, কোম্পানি যদি আমাকে গাড়ি দেয়, হ্যাঁ গাড়ি দেয়, কোনো ভ্যালু অ্যাড করেনি, কোনো টাকাও দিচ্ছে না, শুধু গাড়ি দেয়, গাড়িটা যদি 15 সিসি হয় তাহলে প্রতি মাসে আমার যে স্যালারি উনি দিচ্ছে, স্যালারির সাথে আমার 15,000 টাকা করে যোগ হবে গাড়ির জন্য। যদি আবার তাহলে 15 × 12 মাস, 12 দিয়ে যোগ গুণ হবে। আবার যদি 15 সিসি থেকে 2,000 সিসি হয় তাহলে 20,000 টাকা করে যোগ হবে। এটা হচ্ছে এমপ্লয়ি যদি কাউকে কোনো গাড়ি দেয় তাহলে এমপ্লয়ির কি হবে, মানে ইনকাম নিয়োগকর্তা হিসেবে যদি ট্রিট কোনো হবে। গাড়ির বেনিফিট দেয় কোনো এমপ্লয়িকে, সেটা যদি 15 সিসি পর্যন্ত হয় 15,000 টাকা পর্যন্ত ওনার পার মান্থে যোগ হবে। ক্লিয়ার ভাই? ইনকাম হিসেবে অ্যাড হবে। রাইট। আর সারচার্জ এটা তো ওই নিজের যদি গাড়ি থাকে, আর এটা হচ্ছে কোম্পানি আমাকে গাড়ি দিছে। বুঝতে পারছি। তারপরে রেন্টের কিছু চেঞ্জ আসছে, যে এটা ওটাই একটু দেখে প্রতিষ্ঠান। নিন। হ্যাঁ, আহ,
আর একটা এখানে একটা উল্লেখযোগ্য, জিনিস চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে আপনার পার কিউজিট আগে ছিল 10 লাখ টাকা, এখন এটা হচ্ছে 20 লাখ টাকা পর্যন্ত আমার পার কিউজিটের বেনিফিট পাবো। হ্যাঁ, সর্বোচ্চ 20 লাখ। এটা কি ভাই বুঝতে পেরেছেন আমি যেটা বললাম 20 লাখ কিভাবে হয় আর 10 লাখ কিভাবে হয়? তো ভাই ওই যে স্ল্যাব ছিল কত বছর যে এই ট্যাক্সেবল ইনকাম 3%, তারপরে ওই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স না 50%। না 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 ওইটা না, না। এটা না, এটা না না, এটা হচ্ছে অন্য জিনিস। হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি যে ভাইয়া, পার সেটা কুইজিটটা হচ্ছে, আছে, পার কুইজিটটা আগে ছিল 10 লাখ, এখন এটা 20 লাখ হ্যাঁ হয়ে গেছে, আমি মানে বিশ একটু লাখ বলি, পর্যন্ত অ্যালাউ ক্লিয়ার করা করে হয়। দিই। হ্যাঁ, কিভাবে হয়, সাপোজ ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে সিএফও হিসেবে কাজ করেন বা ইডি হিসেবে কাজ করেন, উনি আপনার কোম্পানি আপনাকে প্রায় 3-4 লাখ টাকার উপরে স্যালারি দেয়, 4.5-5 লাখ টাকা। তো এখানে পারকিউজিটের সংজ্ঞায় বলা আছে যে বেসিক স্যালারি, তারপরে উৎসব ভাতা, তারপরে হচ্ছে ইনসেনটিভ, ওভারটাইম, এগুলো বাদে, অর্থাৎ হাউস রেন্ট, তারপরে কনভেন্স অ্যালাউন্স, হাবিজাবি যা আছে সবকিছু হলো পারকিউজিটে চলে আসবে। তো এই পারকিউজিট যোগ করে যদি 20 লাখ টাকার উপরে হয়, আগে ছিল 10 লাখ, 10 লাখ টাকার উপরে যদি হতো, মানে ওনার 1 বছরের যে স্যালারি, 1 বছরের স্যালারি পারকিউজিটটা, মানে যেগুলো পারকিউজিটের বাইরে, ওই পারকিউজিট যদি 10 লাখ টাকার উপরে হতো, ধরেন উনি পারকিউজিট কি কি, গাড়ির ফ্যাসিলিটি, তারপরে হাউস রেন্ট, তারপরে কনভেন্স, আদার অ্যালাউন্স, সবকিছু যদি 10 লাখ টাকার উপরে হতো, ধরেন 15 লাখ হতো, তাহলে এই যে যে 5 লাখ টাকা বেশি দিয়েছে ওই ইডি কে, এই এই পাঁচ পাঁচ লাখ লাখ টাকার টাকা উপরে উনার ট্যাক্স চলে মু- আসতো উনার লেভেল অনুযায়ী মু- 27.5%। হ্যাঁ, আর এখন এটা 10 লাখ টাকার উপরে না দিয়ে 20 লাখ দিয়েছে, মানে আরেকটু স্ল্যাবটা বেনিফিট বেশি এ- দিয়েছে কোম্পানির জন্য। এইটা এইটা যাদের স্যালারি বেশি তাদের জন্য সুবিধা হয়েছে এখন। রাইট, এটা ইন্ডিভিজুয়ালের কোম্পানির জন্য জন্য, না, এটা হচ্ছে এটা কোম্পানির কোম্পানির জন্য। জন্য। রাইট, আশরাফুল সাহেব, গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আরেকটা কথা বলেছে যে যদি কোনো কোম্পানি পিএসআর, প্রুফ অফ সাবমিশন রিটার্ন, যারা দিবে, হ্যাঁ, যারা দিবে তারা যদি এটা কি করে, ইফ পিএসআর ইজ নট, আমি ডি নাম্বারটা পড়তেছি, ইফ পিএসআর ইজ নট অ্যাভেলেবল ওয়ার ম্যান্ডেটরি, এক্সপেন্স উইল বি ডিসঅ্যালাউড, হাউএভার ইফ 50% হায়ার ট্যাক্স ইজ ডিডাক্টেড ফ্রম দ্য এক্সপেন্স। অর্থাৎ এইখানে আপনার যদি কোনো কোম্পানিতে পেমেন্ট দেন, কোম্পানি থেকে কোনো সাপ্লায়ারকে, ওনার যদি পিএসআর না থাকে, তাহলে তো আমাদের আইনি বলা আছে 15% বেশি কাটবে, 50%, রাইট? তো যখন রাইট। অ্যাসেসমেন্ট হবে, যখন অ্যাসেসমেন্ট হবে, তখন যদি আমরা পিএসআরটা না সাবমিট করতে পারি, কিন্তু যদি ওনারা এসে যদি ট্যাক্স অফিসার দেখে যে আমরা 50% বেশি কেটেছি ট্যাক্স, তাহলে আর ওই সেকশন 55 দ্বারা যে ডিসঅ্যালাউ, ওই ডিসঅ্যালাউটা হবে না। হ্যাঁ, এটা অ্যাসেসমেন্টের ইস্যু, প্র্যাকটিক্যাল কাজ করলে আর একটু ক্লিয়ার হবে। তারপরে এখানে কিছু বলা আছে যে আদার সোর্সের কি কি যোগ হবে। ফান্ড, এই গুরুত্বপূর্ণ একটা চেঞ্জেস, যে ফান্ড আর এক্সাম্পটেড ফ্রম দ্য ফলোইং অব্লিগেশন। আগের ফার্মের রিটার্নের একটা বাধ্যবাধকতা ছিল, এখন এটা চেঞ্জ করেছে। তো কি বলেছে, সাবমিটিং অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, filing income tax return, no tax rate has been assigned for a fund for the assessment year 26-27 and 27-28. All income fund except income from financial asset will be exempted from tax. TDS on funds income for all sources will be final tax liability. এখানে সহজ কথা যদি বলি, যে আমার যে ফান্ড আছে, ফান্ড যেমন যে ফান্ডগুলো আছে, পিএফ, সুপার অ্যানুয়েশন ফান্ড, জিএফ, এই ফান্ডগুলোর উপরে যে রিটার্ন আগে ম্যান্ডেটরি ছিল, এটা এখন এটা থেকে বাদ দেওয়া হয়েছে, এক্সামটেড করা হয়েছে। এটা কিন্তু ভালো একটা চেঞ্জ। হ্যাঁ, বুঝতে পেরেছেন ভাই? একটু শব্দ আই করেন, রেসপন্স করেন প্লিজ। স্যার এটা ভাই এটা বুঝতে পারি নাই, এটা একটু বলেন আর একবার। আচ্ছা খুব আচ্ছা, ভালো করেছে। কেউ এটা খুবই ভালো। আপনাদের মধ্য থেকে একজন শেয়ার করেন যে বুঝতে পেরেছেন। আচ্ছা, এই যে শফিকুল, আমাদের আপনি একটু শেয়ার করেন। আজকে তো আপনার এটা জানার কথা, আজকে নিয়ে এটা ডিসকাস করেছিলাম। হ্যালো। আমি আরেকবার বলি, হ্যাঁ,
আমাদের কোম্পানিতে বেশ কিছু ফান্ড থাকে, যেমন প্রভিডেন্ট ফান্ড, সুপারঅ্যানুয়েশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড। এই ফান্ডগুলো এনবিআর থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। এই অ্যাপ্রুভাল ফান্ডগুলো আগে কি করতে হতো, রিটার্ন জমা দেওয়া লাগতো। যেমন 5 কোটি টাকার উপরে টার্নওভার থাকলে আমার অডিট রিপোর্ট ম্যান্ডেটরি করতো এবং রিটার্ন দিতে হতো। তো এই রিটার্ন গুলো এখন এক্সাম্পটেড করেছে, যে আপনার যদি কোনো ফান্ড থাকে অ্যাপ্রুভ ফান্ড, তাহলে এই ফান্ডগুলোর কোনো রিটার্ন জমা দিতে হবে না। অর্থাৎ আমি আরেকবার বলি, ধরেন আপনার কোম্পানির নাম বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো লিমিটেডের প্রভিডেন্ট ফান্ড নামে একটা ফান্ড আছে। তো এই আগে কি করা লাগতো, এই বেক্সিমকো লিমিটেডের একটা রিটার্ন জমা দেওয়া লাগতো, আর বেক্সিমকো লিমিটেড প্রভিডেন্ট ফান্ড নামে যে ফান্ড আছে ওইটারও একটা রিটার্ন জমা দেওয়া লাগতো। এখন বলা হয়েছে যে ওই ফান্ডের কোনো রিটার্ন আর জমা দিতে হবে না। হ্যাঁ, এরকম একটা ক্লজ দিয়েছে। এটা আমাদের ফান্ড যাদের আছে তাদের ট্যাক্স অব্লিগেশনটা আমাদের রেহাই পেল আর কি, রিটার্ন থেকে সুবিধা করেছে। তাহলে এখানে ভাইয়া এখানে হচ্ছে তাহলে ওই ফান্ডের যে ইনভেস্টমেন্ট থেকে যে আহ এরা পাচ্ছে মানে ইন্টারেস্টটা পাচ্ছে, এটার উপর যে ইআইটিটা দেয়া হচ্ছে শুধু ওটাই ফাইনাল ট্যাক্স হিসেবে থাকবে, তাই তো? আর রাইট নতুন রাইট করে রাইট calculation করা লাগবে না। রাইট, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওইটাই Thank you. লায়াবিলিটি। তারপরে পরিপত্র আসা পর্যন্ত আরো বেশ কিছু ক্যালকুলেশনের ইস্যু থাকবে, এগুলো আসলে ওইভাবে ডিক্লারেশন পরিপত্রতে ম্যাথ সহকারে দিলে তখন আরো ক্লারিফাই করা যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ট্যাক্স এক্সাম্পশন, ইনভেস্টমেন্ট রিবিটে বেশ কিছু চেঞ্জেস আসছে। এই এটা একটু দেখে নিয়ে, যে আমাদের আগে যে বিনিয়োগজনিত ই ছিল, এই 5 লাখ করেছে এখন, তাই তো? জি, আগে 4.5 লাখ ছিল, এখন 5 লাখ। আমাদের জন্য একটু বেনিফিট হয়েছে। তারপরে একটু দেখে নিন, এগুলো একটু চেঞ্জেস আসছে। এই যে এখানে বলছে যে আপনার এগ্রিকালচার ইনকামে আপ টু 0.5 মিলিয়ন এক্সাম্পটেড। যদি কোনো এগ্রিকালচার ইনকাম থাকে তাহলে 5 লাখ টাকা পর্যন্ত আমার ছাড় পাবো। তারপরে হচ্ছে পোল্ট্রি ফার্ম, এগুলোতে আগে 10 লাখ ছিল, এখন 5 লাখ করেছে। হ্যাঁ, তারপরে যদি আইটি এনেবল সার্ভিসের কোনো প্রতিষ্ঠান থাকে, এখানে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে যদি হয় তাহলে ওইটা ছাড় দিয়েছে। তারপরে হচ্ছে ওই যে এটা বলেছে ডি নাম্বারে 1/3 অথবা 5 লাখ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ চেঞ্জেস। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। স্যালারি ইনকাম। একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। ভাইয়া, আমাদের তো রিটার্ন সাবমিট করবো নভেম্বরের ভিতরে, যেটা হলো অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এর। তো Right. সেক্ষেত্রে কি আমরা 1/3 ওর 5 লাখ হবে না 4.5 লাখ? না না, 4.5 লাখ। 4.5 লাখ দিবেন, কিন্তু আপনি যখন নতুন বছরের এমপ্লয়ীদের স্যালারি ক্যালকুলেশন করতে যাবেন, যেটা অ্যাসেসমেন্ট ইয়ার 26-27। রাইট, 26-27, ওকে, তখন থ্যাংক আমার ইউ। 5 লাখ ধরে আমি ওনাদের ট্যাক্সের ক্যালকুলেশন করে ট্যাক্সটা কাট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে কিছু চেঞ্জেস আসছে, যে WPPF ওয়েলফেয়ার ফান্ড, ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ড will be responsible for deducting 10% tax while paying to beneficiaries. এখানে আগে ছিল, যতটুকু মনে পড়ে, যে এই ফান্ডটা ট্রান্সফার করলেই আগে 10% কেটে দিত, আর এখন বলা হয়েছে যে while paying to beneficiaries, ওনাকে যখন পেড করব তখন আবার কাটার কথা বলা আছে। হ্যাঁ, একটু হয়তো পরিপত্রের জন্য ওয়েট করতে হবে, তারপর আমরা একটু দেখবো। হ্যাঁ, যে এটা আগে ছিল যখন আমি আমার কোম্পানি থেকে ওয়েলফেয়ার ফান্ডের টাকাটা ট্রান্সফার দিব, এই এর আগের বছরের আইন, তখন 10% কাটতাম। এখন আবার বলছে ওয়েল পেইং টু বেনিফিসিয়ারি, যখন আমরা এটা বেনিফিসিয়ারিকে দিব তখন কাটার কথা বলছে। পরিপত্রের জন্য একটু ওয়েট করতে হবে। তারপরে বলছে 50% additional tax deducted will not apply in the absence of PSR where income tax return or PSR submission is not mandatory. যে সকল প্রতিষ্ঠানে ট্যাক্স রিটার্নটা ম্যান্ডেটরি না, সাবমিশন, সে সকল প্রতিষ্ঠানে আপনার 50% কাটতে পারবেন না, এরকম একটা কথা বলা আছে। এখানে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্সে বেশ কিছু চেঞ্জেস আসছে, তার মধ্যে মেন। ভাই একটু জি, একটা হচ্ছে আমাদের এই অধ্যাদেশটার
শাকিল ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু প্রবলেম শুরুতে হচ্ছে। আর কি, প্রথম সেকশনটাতে শুরু করা হবে সেখানে দেখি আর কি। যেমন আমরা এই যে ট্যাক্স রেট গুলো যেগুলো দেখলেন আর কি, যে স্ল্যাব রেট যেটা 26, 27, 27, 28-এর জন্য আসছে, ওইটা কিন্তু তফসিলে আছে। ওইটা কিন্তু এখানে অধ্যাদেশের এখানে কিন্তু তফসিলকে মেনশন করে বলা নেই। এখানে বলছে যে যে মানে যেমন আমি যদি পড়ি এখানে এই অধ্যাদেশের ধারা 27, ধারা 28 এর দফা ক, খ, গ ও চ, ধারা 138, 139 আরো অনেকগুলা ধারা নিয়ে বলছে অবিলম্বে কার্যকর হইবে এবং শাকিল সাহেব, অন্যান্য আমি ধারা। আপনার কথাটা এটাও যে আসলে কিন্তু কেটে কেটে আসতেছে তো, একটু ভাই আসলে বুঝতে পারছি না। হ্যাঁ, পরে আপনার সাথে ইন্ডিভিজুয়াল আমি কথা বলে নিব। আচ্ছা জি, মানে ঠিক আছে তাহলে ওকে ভাই, কেটে বলা যেতে আসতেছে পারে। তো, মানে অর্ধেক কথা বলে আসলে রেসপন্স করা যায় না। এখানে মেন একটা চেঞ্জেস আসছে, যে আগে টোটাল মানে আদার যে রিসিপ্ট গুলো ছিল, হ্যাঁ, মিনিমাম যে কোম্পানিগুলো ছিল ওইখানে 0.60% ছিল। এটা এখন এটা এটা হচ্ছে ট্যাক্স ডিডাকশন এর সোর্স। এখানে একটু চেঞ্জ আসছে দেখেন। ম্যানুফ্যাকচারিং প্রসেস, কনভার্সন, সিভিল ওয়ার্ক, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, যেটা 7% ছিল এটা 5% করেছে, এটা কমিয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার যদি সার্ভিস প্রোভাইডার বাই আদার দেন ইন্ডিভিজুয়াল অ্যাডভাইজার, যদি কোনো ইন্ডিভিজুয়াল অ্যাডভাইজার ব্যতীত যদি কোনো কনসালটেন্ট থাকে, তাহলে 10-এর জায়গায় 7.5 কাটবে। আর যদি সেটা কোম্পানি হয়, হ্যাঁ, প্রফেশনাল সার্ভিস প্রোভাইডেড বাই দ্য ইন্ডিভিজুয়াল, যদি হয় 10%-এর জায়গায় 15% বাড়িয়েছে। একটু দেখবেন আপনারা সবাই। রেন্টের ক্ষেত্রে বাড়ানো হয়েছে, রেন্টের ক্ষেত্রে 5%-এর জায়গায় 10% করেছে। এগুলো জাস্ট একটু জিজ্ঞেস করতে পারে আপনাদের যে রেন্টের রেট কত। হ্যাঁ, যেহেতু ট্যাক্সে কাজ করবেন, এগুলো একটু জানতে হবে। ইন্টারনেট বিল কমিয়েছে, তারপরে রেন্ট বাড়িয়েছে, তারপরে কনভেনশন হলের এটা বাড়িয়েছে, ইলেকট্রিসিটির এটা কমিয়েছে, তারপরে হচ্ছে একটু দেখবেন। হ্যাঁ, এগুলো একটু দেখে নিয়েন, সময় তো আছে, আস্তে আস্তে পড়তে হবে। অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে একটু চেঞ্জ আসছে। তারপরে হচ্ছে এই যে এইখানে দেখেন সি নাম্বার, যেটা গুরুত্বপূর্ণ। সি নাম্বারে বলা আছে মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিভ ফর আদার সেক্টর, মানে সাধারণত নর্মাল যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোর ক্ষেত্রে আগে 0.60% আমার ট্যাক্স থাকতো, এখন এটা বাড়িয়ে 1% করেছে, যেটা অনেক ট্যাক্স বার্ডেন চলে আসবে আমাদের জন্য। তারপরে এটা একটু দেখবেন, ইনকাম ট্যাক্স রিটার্ন, কোন কোন কোম্পানিতে আমার রিটার্ন সাবমিশন করতে হবে না, এটা বলা আছে এখানে। তারপরে সেলফ অ্যাসেসমেন্ট আর নর্মাল অ্যাসেসমেন্টের বেশ কিছু করা আছে, যে আগে সেলফ অ্যাসেসমেন্ট হলে কি হতো, এগুলো একটু চেঞ্জেস আসছে। আর একটা গুরুত্বপূর্ণ চেঞ্জেস আসছে, এটা একটু আপনার কেউ আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু বলেন তো ভাই স্ক্রিনটা দেখে, উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে কি চেঞ্জ আসছে। উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের যে চেঞ্জটা ছিল সেটা হলো গত মানে লাস্ট ইয়ার পর্যন্ত ছিল হচ্ছে মান্থলি যেটা, এখন হচ্ছে এটা কোয়ার্টারলি দিতে হবে। যেমন হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরেরটা দিতে হবে অক্টোবরের 25 তারিখ এরকম। তারপরে হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরেরটা দিতে হবে জানুয়ারির 25 তারিখ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চেরটা দিতে হবে এপ্রিলের 25 তারিখ। এপ্রিল, মে, জুনেরটা দিতে হবে 25 জুলাই। 25 জুলাই, রাইট। তার মানে এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি যে আমার জুন ক্লোজিং এরটা আমি কবে দিব? জুনেরটা হবে হচ্ছে জুলাই, আহ 25 তারিখের মধ্যে, জুলাই, 25 আগস্ট, তারিখে। সেপ্টেম্বর, অক্টোবর, 25 অক্টোবর। জুলাই, জুনেরটা তো ভাইয়া এখনো দেইনি, তাই না আমরা? জুনের তো জুলাই 25 তারিখে দিতে হবে। তো আমি যতটুকু ধরে নেই, জুনেরটা তো যেহেতু জুনের ক্লারিফিকেশন, হ্যাঁ, জুনেরটা আমরা 25 জুলাইতেই দিব। হ্যাঁ, জি জি তারপরে জি, থেকে কারণ এটা তো এর আমাদের পরের বছর কন্টিনিউ থেকে, শুরু। হ্যাঁ, রাইট, এইভাবে হবে। জি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, গুড। যে মিনিমাম ট্যাক্সে কিন্তু আরেকটা চেঞ্জ ভাইজান, আসছে, সেটা ভাইজান হলো এটাকে যে আবার আবার একটু বলা যায় এটা? আইফোন কে? বুরহান ভাই?
জি 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 ভাই, এটা কি আবার একটু বলা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোয়ার্টারলি রিটার্ন হচ্ছে আপনার আগে আমরা প্রতি মাসে এই মাস শেষের 25 তারিখে দিতাম, তাই না বুরহান জি ভাই? জি 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 জি। এখন এটা চেঞ্জ আসে, মানে প্রতি মাসে ট্যাক্স অফিসে যে ভোগান্তি এটা একটু কমেছে। এখন কি করতে হবে, যে আমার 3 মাস পরে পরে জমা দিতে হবে। কিভাবে? আপনি যখন জুলাই আগস্ট সেপ্টেম্বর শেষ হবে তখন এটা অক্টোবর মাসের 25 তারিখে দিবেন, জি। আর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একটা জানুয়ারিতে দিব, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা এপ্রিল, আর এপ্রিল মে জুন 25 জুলাইতে দিব, মানে 4বার দিব বছরে। আর আর এই মাসের জুনেরটা কখন দিব? এই মাসের জুনেরটা জুলাই 25 তারিখে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ বোরহান ভাই। তারপরে হচ্ছে মিসেলেনিয়াস এর বেশ কিছুই আসে, এটা আপনাদের দেখতে হবে না অত, যে এই ডবল ট্যাক্সেশনের একটা আছে। মোটামুটি আমাদের চেঞ্জেস গুলো হচ্ছে এই ছিল, হ্যাঁ। তো আমি যদি সামারি করি, আজকে আর বেশি, মোটামুটি আমাদের টাইম অনেক বেশি হয়ে গেল। জাস্ট এট এ গ্লান্সে আমরা একটু আলোচনা করব, হ্যাঁ। আমাদের টোটাল বাজেটের সাইজ কত? 7,90,000 7,90,000 7,90,000 কোটি টাকা। রাইট। কে করেছে উত্থাপন? ডক্টর সালাউদ্দিন আহমেদ সাহেব। জি, গুড। তারপরে হচ্ছে গত বছর আমাদের ছিল কত? 7,44,000 রিভাইজ, হ্যাঁ। তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্সে আমাদের স্ল্যাবে চেঞ্জ আসছে। ইন্ডিভিজুয়াল স্ল্যাবে যদি আমরা নর্মাল এসিসি হয় তাহলে 3,75,000। তারপরে হচ্ছে 1 লাখের জায়গায় 3 লাখ আসছে, এটার রেটটা দেখে নিবেন আপনারা। তারপরে হচ্ছে যদি মহিলা হয় তাহলে 26-27, এইটা আপনাদের যখন কোশ্চেন করবে তখন কিন্তু আপনারা অ্যাসেসমেন্ট ইয়ারটা উল্লেখ করে দিবেন, যে 25-26-এ ছিল 3,50,000, আর 26-27, 27-28-এ 3,75,000, এইভাবে কিন্তু উল্লেখ না করে দিলে কনফিউশনে পড়ে যাবে, হ্যাঁ। তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল সারচার্জ যা আছে ওই দেখে নিয়েন। তারপর কোম্পানি রেটে একটু চেঞ্জ আসছে। তারপরে হচ্ছে ট্যাক্স ডেতে একটু চেঞ্জ আসছে। 15ই সেপ্টেম্বর অর্থাৎ নবমতম মাসের 15তম দিনে আমাদের কোম্পানি রিটার্নের এটা শেষ হবে, এই ব্যাপারে একটু আলোচনা করা আছে। তারপরে এখানে পারকুইজিটের গাড়ির বেনিফিট একটু চেঞ্জ আসছে, রেন্টের ক্ষেত্রে একটু চেঞ্জ আসছে। তারপরে কিছু কিছু এক্সপেন্সের ক্ষেত্রে চেঞ্জ আসছে, ডিসঅ্যালাউ করবে যেগুলোতে। তারপরে হচ্ছে ফান্ডের ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন দিতে হবে না, এটা একটু চেঞ্জ আসছে। তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট রিবেটের ক্ষেত্রে একটু চেঞ্জ আসছে। ট্যাক্স ডিডাকশন এট সোর্সে বেশ কিছু চেঞ্জ আসছে, রেন্টের ক্ষেত্রে চেঞ্জ আসছে, প্রফেশনাল সার্ভিস এগুলোতে একটু চেঞ্জ আসছে। এগুলো একটু ভাই পড়তে হবে, পড়ে পড়ে দেখে নিবেন। আর মোটামুটি আমার মনে হচ্ছে যে এই চেঞ্জেস গুলো পড়লে আপনারা অন্তত 60% অ্যান্সার করতে পারবেন, হ্যাঁ। কারণ এই ঘুরে ফিরে এগুলোই আসবে, স্ল্যাব জিজ্ঞেস করবে, মিনিমাম ট্যাক্স কত জিজ্ঞেস করবে, সারচার্জ কি, পারকুইজিট কি, পারকুইজিটের স্ল্যাব কত। তারপরে কোয়ার্টারলি রিটার্নের চেঞ্জ আসছে, এটা একটু দেখে নেবেন। এই হচ্ছে মোটামুটি আমার চেঞ্জেস। আর এরপরে আমরা কিছু সংজ্ঞা নিয়ে ডিসকাস করব আজকে, আর করব না এখন। তো ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই। কোশ্চেনটা হলো ভাই, আপনি একটা বলেছিলেন যে পিএসআর সাবমিট না করলে, যেটা হলো 2023 সালের 142 নম্বর সেকশনে কিন্তু 1A-B দিয়ে বলা ছিল যে যদি আপনি ব্যাংকের ট্রান্সফার ছাড়া কোনো ট্রানজাকশন করা হয় তাহলে 50% জরিমানা করা হবে ট্যাক্স। আরেকটা ছিল হলো পিএসআর যদি সাবমিট না করা হয় তাহলে 50% জরিমানা করা হবে, যেটা আহ, এবার 142-এর সংশোধন হয়েছে। সেই সংশোধনে দেখলাম যে আহ, ধারা 166-র উপধারা 2 অনুযায়ী রিটার্ন দাখিলে বাধিত হলো 9 এরূপ ব্যক্তি বা ধারা 264-এর উপধারা 4 অনুযায়ী বোর্ড কর্তৃক রিটার্ন দাখিলের প্রমাণক দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই উপধারা বিধান প্রযোজ্য হইবে না। হ্যাঁ, মানে এটা একটু যদি আমি বুঝি নাই, এটা একটু ক্লিয়ার করলে ভালো ছিল। এটা হচ্ছে ধরেন আপনি একটা কোম্পানিতে সাপ্লাই দিয়েছেন, সাপোজ। জি তো আমার কোম্পানিতে সাপ্লাই দিয়েছেন আপনি, আপনি আমি পারচেজ করেছি আপনার কাছ থেকে। তো আপনি জি যখন আপনার কাছে পেমেন্টের এগেনস্টে আমি 5% কেটে রাখবো, রাইট?
রাইট। এখন আপনার রিটার্ন জমা দেন কিনা না দেন সেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করবো, ভাই আপনার পিএসআরটা দেন। জি। তো আপনি পিএসআর দিলে ওকে ফাইন, আপনার 5% কাটবো। আর যদি পিএসআর না দেন 7.5% কাটবো। রাইট হ্যাঁ, এটা রাইট। ছিল নর্মাল। কিন্তু জি আপনার কোম্পানিটা যদি ধরেন এক্সামটেড কোনো প্রতিষ্ঠান হয়, সাপোজ ধরেন আগে ছিল সামিট বা এরকম ফাইবার অ্যাট হোম, এরকম কিছু কিছু কোম্পানি ছিল যারা এনবিআর থেকে স্পেসিফিক অ্যাপ্রুভাল নিয়ে এক্সামশন কোনো যেমন কোম্পানি, সাপোজ যেমন এখন অল্টন অল্টন আছে, অল্টন ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য। মানে যেগুলো রিটার্ন জমা দিতে হবে না, হ্যাঁ মানে জি রিটার্ন ম্যান্ডেটরি না, ওই সেকশনটা পড়লে আপনি আরেকটু ক্লিয়ার হবেন। যে ধরেন আপনার এমন একটা কোম্পানি যেটা রিটার্ন দেওয়া লাগবে না, যেমন এখন ধরেন আপনি কি বলে যে মানে একটা যে একটা কোম্পানি যেটা আপনার রিটার্ন ম্যান্ডেটরি না, হ্যাঁ জি এরকম কোম্পানি থাকে না। তো ওই জি। কোম্পানিতে আপনি ওই কোম্পানি থেকে যদি আমাকে সাপ্লাই দেন, তাহলে আপনার পিএসআর এর এগেনস্টে 50% আমরা কাটতে পারবো না। হ্যাঁ, ওকে। বুঝতে পেরেছেন? জি থ্যাংক ইউ ভাই। ওকে ভাইয়া, আর সর্বোচ্চ 4 মিনিট থেকে 5 মিনিট নিব। আমি 10-12টা শর্ট কোশ্চেন করব, হ্যাঁ আপনারা একটু অ্যান্সার দিয়েন। করের সংজ্ঞা দাও। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? একটু বড় করলে ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে? জি ঠিক আছে। করের সংজ্ঞা দাও, একজন বলেন করটা আসলে কি? কর কয় প্রকার? 2 প্রকার। প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। হ্যাঁ, জি। করের সংজ্ঞাটা তো আমরা পারবো যে সরকার সাধারণত যে উপায় রেভিনিউ আয় করে, ওইটা সংজ্ঞাটা আর একটু ক্লিয়ার দেখে নিয়েন। জাস্ট যদি না পারেন একটু ওইভাবে বলে দিবেন যে সরকার যে আয় করে সাধারণত আহ, আয়ের উপরে যে আমার নির্দিষ্ট হারে প্রদান করতে হয়। জি জি, আয়ের উপরে বা খরচের উপরে তো হয়। কর ও ফি এর এখানে মধ্যে পার্থক্য কি, এটাও আপনি পারবেন। সরকারি আয়ের উৎসসমূহ কি কি, সরকারি অর্থ ব্যবস্থা কি, এগুলো বেশ কিছু কোশ্চেন আছে। তারপরে হচ্ছে ভাইজান আপনি এগুলো আমাদেরকে দিয়ে দেন, আমরা আমরা ইয়ে করবো, ইয়ার থেকে সব দেখে নিবো, বুঝছেন? আমি তো ভাই দিতে চাচ্ছি না, আপনারা দিলে তো অনলাইনে আপনারা কেউ ভালো মন দিয়ে ক্লাস করেন না ভাই। না ভাই, আমরা ক্লাস করতেছি তো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আজকের মতো বিদায় নেই, এগুলো আমি দিব, হ্যাঁ কিন্তু আজকে যতটুকু ক্লাস করেছি অতটুকু দিব, কিন্তু এরপরে থেকে আর পাবেন না কিন্তু। আপনারা একটু পড়েন ভাই, আমি তো কেন কঠিন হচ্ছি, আমি চাচ্ছি ভাই আপনারা একটু বাসায় পড়াশোনা করেন অন্তত। এই যে আজকে যে ক্লাস, এই ক্লাসটা যদি আপনারা করেন 100% যে কেউ 60% অ্যান্সার পাবেন ভাইভাতে, হ্যাঁ। বললাম। কারণ কি ভাই, চেঞ্জেস এর উপরে আপনার কোশ্চেন আসবে, স্ল্যাব আসবে, এগুলো অনেক কিছুই আসবে, হ্যাঁ। তো আমাকে কোশ্চেন করেছিল যে এই আমার স্ল্যাব মানে আমি যখন আইটিপি দিয়েছিলাম আমাকে স্ল্যাব জিজ্ঞেস করেছে। তো এটা তো অ্যাজ ইউজুয়াল 60% কমন একটা কোশ্চেন। তারপরে হচ্ছে আপনি কি করেন, এটা আপনাকে কোশ্চেন করবে। কোথায় আছেন এটা জিজ্ঞেস করবে, কিছু জার্নাল জিজ্ঞেস করতে পারে যদি ওই কমিশনার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের হয় আর কি, হ্যাঁ। ঠিক আছে ভাই, আর 2টা মিনিট সময় নিব, আপনাদের কোনো কিছু জানার থাকলে। একটা কোশ্চেন Thank- ছিল, জি, স্যার মেয়েদের জন্য ফর্মাল ড্রেসটা কেমন হবে স্যার? এটা নিয়ে অনেক কনফিউশন, শাড়ি না 3 পিস, কি কালার স্যার? সবাই তো ছেলেদেরটা বলছে স্যার, মেয়েদেরটা কেমন হবে ফর্মাল? মেয়েদের সাধারণত আল্লাহ। মেয়েদেরটা এখন শাড়ি স্যার, শাড়ি বেটার হয়। শাড়ি বেটার হয়। শাড়ি আর না ভাইয়া, সাদা সালোয়ার কামিজ আর আপনার ওই যে কোট, কালো কোট। কালো কোট, হ্যাঁ এটা লয়ারের। শাড়িটা আসলে অনেক সময় অ্যালাউ করে না অনেক ইয়ে। আপনারা সেলোয়ার কামিজ নিতে পারেন আর ওই যে কালো কোটটা পরে যেতে পারেন, হ্যাঁ সাথে ওড়না থাকবে। ভাই আসিফ ভাই, ছেলেদের ব্যাপারটা একটু আবার রিপিট করবেন, প্রথমে আমি একটু মিস করছিলাম। আসিফ ভাই, ভাইয়া আমি আবার একটা কোশ্চেন করি। সেটা হলো যে যে রাজস্ব খাতে যে 2টা ভাগ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এই 2টার মেইন যে পার্থক্যটা এবং এর উদ্দেশ্যটা কি আমাকে যদি একটু বলতেন, বা সবার উদ্দেশ্যেই আমি জানতে চাচ্ছি। আগামী ক্লাসে এটা বলবো না, এটা মোটামুটি আচ্ছা, 15-16 ওকে ওকে মিনিটের ডিসকাশন তো। ওকে আর ওকে, আপনার একটা শর্টকাট করে আমাদের অল্প জিনিসের মধ্যে বুঝিয়ে দিবেন।
হ্যাঁ, আর এটা বিতর্কিত বিষয় নিয়ে আসলে অত বেশি ডিটেলস আলোচনা করা যাবে না। হ্যাঁ, কারণ আমি ঠিক আছে। বেশি আলোচনা করলে এক্সকিউজ মি, আমি একটা প্রশ্ন করতে পারি? জি জি ডেফিনেটলি হ্যাঁ। আম, আমি যতটুকু জানি বিসিএস এর যখন ভাইবা হয় তখন সবাই শাড়ি পরে যায়। তো এইখানে যদি আমরা সাদা শাড়ি আর ব্লেজার পরে যাই তাহলে কি এটা ফর্মাল হবে না? ফর্মাল হয় আসলে, ওইভাবে ড্রেস কোড তো সাধারণত শাড়ি উপরে, এটা আমি একটু জেনে নেই ভাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমি দেখেছি যে ট্যাক্সের যারা আমাদের বড় বড় সিনিয়র আপুরা আছে ট্যাক্সে প্র্যাকটিস করে, তারা কিন্তু বিভিন্ন হিয়ারিং এ সেলোয়ার কামিজ পরে যায়, প্লাস উপরে একটা ব্লেজার পরে যায়। হ্যাঁ, এটা একটা প্র্যাকটিস। আবার ওনাদের আমি অনেকের শাড়ি পরেও যেতে দেখছি। হ্যাঁ, তো দুইটাই অ্যালাউ, আপনি যেটা কমফোর্ট ফিল করেন ওটা যেতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি কি ভাইয়া, মানে অনেকে থ্রি পিস পরে তো ইউজ টু কমফোর্টেবল ফিল করে, যার জন্য কিন্তু তারা শাড়িটাকে অ্যাভয়েড করে। সেক্ষেত্রে আমি যতটুকু দেখেছি বিসিএস এর ভাইবা যারা দিচ্ছে তারা বেশিরভাগই ভাইবার সময় শাড়িটা প্রিফার করে, যে ফর্মাল লুকটা আসবে এর জন্য। কিন্তু আপনি যখন বললেন যে শাড়িটা অ্যাকচুয়ালি না, আমি আসলে মানে নিজের ভাবছিলাম যে সাদা শাড়ি পরে যাব, একদম সাদা এবং কালো ব্লেজার। সেক্ষেত্রে আমি নিজে কনফিউজড হয়ে গেছি যে অ্যাকচুয়ালি আমার কি করা উচিত হবে। আচ্ছা, এটা আমি আগামী ক্লাসে আর একটু, কারণ কি এটা এটা আমার মনে হয় কোনো প্রবলেম হবে না, তবে আপনাকে যেটা ভালো লাগবে সেটা পরে যায়। হ্যাঁ, তাহলে হবে। ভাইয়া, মেল ড্রেস কোডটা আবার একটু রিপিট করবেন, প্রথম দিকে একটু মিস করেছিলাম। সাদা শার্ট, কালো প্যান্ট, সাথে সাদা সাথে সাথে অ্যাডজাস্টেবল টাই। হ্যাঁ, আর শু, বেল্ট, ওকে কালো। ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, সবার শুভকামনা রইলো। আর আজকে মোটামুটি আমাদের এইখানে প্রায় ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি হ্যান্ড রেজ করেছিলাম। জি আমি আমার নাগরিক সনদপত্রটা আসলে 2017 সালে, হ্যাঁ। ওইটা কি ইয়ে হবে, ভ্যালিড থাকবে, ভ্যালিড হবে? আপনার কোথা সচরাচর থেকে ভ্যালিড আনবেন? থাকে ভাই 3 মাস নাগরিক সনদপত্রের, বুঝছেন? হ্যাঁ, এটা আপনি ভাইয়া যেদিন থেকে আইনগত কালেক্ট করবেন বাধ্যবাধকতা সেটা নেই তো। সেদিন থেকে 3 মাস থাকবে, বুঝছেন? 3 মাসের যদি হয়ে যায় তাহলে ওটার ভ্যালিড আর থাকে না, এক্সপায়ার ডেট পার হয়ে যায়। না, আমার ওই মনে ডেট হয় না আমাদের থাকলে এখানে আছে নাকি? ডেট না থাকলে আপনার কোনো সমস্যা নাই, যদি সই দিয়ে থাকে কোন- মেম্বাররা, চেয়ারম্যানরা, তাহলে জি জি সমস্যা জি নাই। জি জি কিন্তু আচ্ছা, ডেট দিলে ইসলাম আবার সাহেব, সমস্যা। আপনার বাসা কোথায়? আমি একটু শুনি, আমার তারপরে বাসা প্লিজ। উত্তরায়, উত্তরায়। উত্তরায়? আপনি একটা ভাই নিয়ে নেন। হ্যাঁ, কাউন্সিলরের না, কাছে আমার যান। বাড়ি হচ্ছে ফরিদপুর, বাড়ি যেখানে, ফরিদপুর, হ্যাঁ, ঢাকা আমার ঢাকা মনে হয় উত্তরায়। 15 দিনের মতো আরো সময় পাবেন। আপনি একটা ছুটিতে যান, যে ভাই ওটা নিয়ে নেন। বিতর্কিত কোনো কোশ্চেন দরকার নেই, কারণ হচ্ছে আমি একটা কাগজের জন্য হঠাৎ করে একটা নেগেটিভ চলে আসলো, দরকার কি, তাই না? ওইখানে তো কোনো ভ্যালিডিটি ডেট লেখা নাই তো, অরিজিনাল ভাই সাইন করা। ডেট তো দিয়ে দেয়, মেম্বার 2024 হলে চেয়ারম্যানরা হবে। দিয়ে দেয় ডেট লিখে ফেলে। আচ্ছা, এগুলো বাদ, এতদিন আমার এই মানে নর্মাল আলোচনার দরকার নেই। আপনারা হ্যালো। যারা এই মানে এক কথা যে একটু আপডেটটা নিয়ে নিন, সেটা হতে পারে 6 ওকে, মাস থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে ভাই। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে, একটা মিনিট, আজকে হচ্ছে 30 তারিখ জুন, জুলাই। নেক্সট ক্লাসটা আমরা দেই হচ্ছে 2 তারিখে, না 2 তারিখে দেই, ওকে বুধবারে 2 তারিখে 9টা 15-তে। হ্যাঁ, ওকে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ওকে, 9:30 জানি, 9:30, 9:30? কারণ 9:30। এশার নামাজ 9:15 তো, সোয়া আচ্ছা, 9টায় ঠিক আছে ভাই, ইয়া হয়। ঠিক আছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আমি স্লাইড গুলো দিয়ে দিব আপনাদেরকে, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করে নিন। আগামী ক্লাস আবার এগুলো নিয়ে ডিসকাস হবে। হ্যাঁ, চেঞ্জেস নিয়ে কিছু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।